কম্পিউটার। আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে কনস্টিলেশন। কনস্টিলেশন আর স্টার এই দুটোর মধ্যে একটা তফাৎ রয়েছে। কনস্টিলেশন মানে কিন্তু নক্ষত্র পুঞ্জ, এটা একটা নক্ষত্র নয়। আমরা বলি জ্যোতিষে গ্রহ নক্ষত্রের অবস্থানের ভিত্তিতে ঘটনা ঘটে। এই গ্রহ আর নক্ষত্র এর মধ্যে বিরাট পার্থক্য। গ্রহ এবং নক্ষত্র এর মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। গ্রহরা হচ্ছে মুভিং আর নক্ষত্ররা কিন্তু স্টেশনারি অর্থাৎ স্থির। নক্ষত্ররা কখনো তাদের জায়গা চেঞ্জ করে না। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন ফুটবল প্লেয়ার, কোন ফুটবল প্লেয়ার সে হচ্ছে গিয়ে গোল পোস্টের কাছে ভালো খেলে, কোন ফুটবল প্লেয়ার সে মাঠের কোণার দিকে খুব ভালো খেলতে পারে, কেউ জল কাদার মধ্যে ভালো খেলতে পারে, কেউ সে আবার হচ্ছে গিয়ে ওই মাঝ মাঠে গিয়ে খুব ভালো খেলতে পারে। তো এই যে জায়গা, প্লেয়ার কিন্তু সময় সময় চেঞ্জ হবে, কিন্তু মাঝ মাঠটা মাঝখানেই থাকবে, মাঠের কোণাটা মাঠের কোণাটাতেই থাকবে। তো এই যে এই স্পেস গুলোকে ইন্ডিকেট করে নক্ষত্র, এবং প্রত্যেকটা স্পেসের আলাদা ক্যাটাগরি আছে, প্রত্যেকটা স্পেসের আলাদা গুণ রয়েছে, ধর্ম রয়েছে। যেমন আমরা 12টা রাশিতে ভাগ করেছি রাশি চক্রকে, তেমনি 27টা নক্ষত্রেও আমরা ভাগ করতে পারি রাশি চক্রকে। 27টা নক্ষত্র অ্যাকচুয়ালি নয়, নক্ষত্রের সংখ্যা হচ্ছে 28টা। তো 28টা নক্ষত্র যখন হবে তখন এই 360 ডিগ্রি সার্কেলটাকে ডিস্ট্রিবিউট করতে সমস্যা। এর জন্য একটি নক্ষত্র যার নাম হচ্ছে অভিজিৎ নক্ষত্র, সে হচ্ছে শ্রবণা আর উত্তর আষাঢ়া, উত্তর আষাঢ়া আর শ্রবণা, এদের দুটো পদ এই নিয়ে রয়েছে। আমি নক্ষত্রের পদও আপনাদেরকে করাচ্ছি। তো এই অভিজিৎ নক্ষত্রটাকে আমরা বাদ দিয়েছি, বাদ দিয়ে 27টা খণ্ডে আমরা রাশিচক্রটাকে ভেঙেছি। এই ভাগের মধ্যে একটা মিল রয়েছে, একটা সিকোয়েন্স রয়েছে, সেটা আমি আপনাদের সঙ্গে এবার শেয়ার করব। তাহলে নক্ষত্রের শুরু সেটা হচ্ছে অশ্বিনী থেকে, কেউ কেউ বলেন নক্ষত্রের শুরু কৃত্তিকা থেকে। কৃত্তিকা থেকে শুরু হচ্ছে এবং ভরণী, যে কিনা যার অধিপতি দেবতা কিনা যম, সেইখানে এসে নক্ষত্রের এই সার্কুলেশনটা মানে এই আবর্তনটা শেষ হচ্ছে। তো আমরা হচ্ছে গিয়ে এবার একটু ছবি আঁকি, সেই রাশিচক্রের ছবি, যা নিয়ে আমরা কাজকর্ম করব। তাহলে রাশিচক্রে 12টা রাশি, মেষ বৃষ মিথুন কর্কট, এই ব্যাপারটা আমরা কিন্তু রিয়ালাইজ করে গেছি এবং এটা আমাদের মুখস্থ হয়ে গেছে। 27টা নক্ষত্রের নাম আমরা হয়তো অনেকেই পরপর জানি না, এবং জানি আমরা সবাই, কিন্তু আমাদের মুখস্থ নেই। 27টা নক্ষত্রের নাম এটা আমাদের মুখস্থ রাখতে হবে পরপর। ভুল হতে পারে, কিন্তু 27টা নক্ষত্রের অধিপতি দেবতা কোথা থেকে কোথায় রয়েছে এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো মাথায় রাখার জন্য আমাদের সহজ সরল রাস্তা আছে, সেইটা আমরা করব। তাহলে প্রথমে আমরা রাশিচক্রের ছবি, যেটা আমাদের প্রত্যেক দিনের কাজ, সেটা করি। স্যার একটা কথা বলবো? হ্যাঁ, এর আগের দিন সিংহ রাশি অবধি হয়েছিল, তারপরে কর্কট, মিথুন, বৃষ হয়নি না? না স্যার, ওটা তো গ্যাপ পড়ে যাবে তাহলে। না না, গ্যাপ পড়বে না, আজকে এটা শুরু করেছে, একটুখানি করিয়ে নিয়ে ওটাতে আবার কন্টিনিউ করব। আর আপনার ওই রবিচন্দ্র মঙ্গল ওটাও বলে। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে গিয়ে যদি আমরা 360 ডিগ্রিকে 27টা ভাগ করি, তাহলে প্রত্যেকটা ভাগের মান পড়বে 13 ডিগ্রি 20 মিনিট। এই 13 ডিগ্রি 20 মিনিটকে যদি আমরা 4টে ভাগ করি, তাহলে তার ভাগ পড়বে এক একটা 3 ডিগ্রি 20 মিনিট করে। এই 13 ডিগ্রি 20 মিনিট করে আমাদের একটা নক্ষত্র, আর 3 ডিগ্রি 20 মিনিট করে হচ্ছে নক্ষত্রের একটা একটা পদ বা চরণ। এবার এই পদ বা চরণ এটা হচ্ছে 3 ডিগ্রি করে, এবং প্রত্যেকটা নক্ষত্রেরই 4টে করে চরণ থাকবে, 4টে ভাগ। এবার প্রথম নক্ষত্র সে হচ্ছে গিয়ে 1 2 3 করে আসবে। তাহলে 1 থেকে 1 2 3 4 5 6
7, 8, 9। এইটা হচ্ছে আমাদের ভাগ, যে 1 থেকে 9। এই 1 থেকে 9 এর প্রথম যে নক্ষত্রটা, তার অধিপতি দেবতা, প্রথম নক্ষত্রটার নাম হচ্ছে অশ্বিনী। অশ্বিনী নক্ষত্রের অধিপতি দেবতা তিনি হলেন কেতু। অধিপতি গ্রহ ভুল বলেছি। পরের যে নক্ষত্রটা তার নাম হচ্ছে ভরণী, তার অধিপতি গ্রহ হলেন শুক্র। তাহলে অশ্বিনীর পরে আমাদের আসবে ভরণী, আর তারপরে যে নক্ষত্রটা তার নাম হচ্ছে কৃত্তিকা। তাহলে এর যে অধিপতি দেবতা তিনি হলেন রবি, সান। এরপরে আমাদের যে নক্ষত্র আসবে তার নাম হচ্ছে রোহিণী। এক সেকেন্ড। হ্যাঁ, এরপরে 4 নম্বর যে নক্ষত্র তার নাম হচ্ছে রোহিণী। এর অধিপতি দেবতা হলেন চন্দ্র। 5 নম্বর নক্ষত্রের নাম হচ্ছে মৃগশিরা বা মৃগশীর্ষা। মৃগশিরাও বলতে পারেন, মৃগশীর্ষাও বলতে পারেন। এটা হচ্ছে 5 নম্বর নক্ষত্র। তাহলে 1, 2, 3, 3, 4, 5, তারপরে আবার শুরু হবে 5 থেকে মৃগশীর্ষা বা মৃগশিরা। মৃগশিরাই সব জায়গায় আছে, কিন্তু ওয়ার্ডটা হচ্ছে মৃগশীর্ষা। এই 5 নম্বরের অধিপতি দেবতা গ্রহ হলেন মঙ্গল। 6 নম্বরের নাম হচ্ছে আর্দ্রা। আর্দ্রা, আর্দ্রা নয় কিন্তু, আর্দ্রা। 6 নম্বরের অধিপতি গ্রহ হলেন রাহু। 7 নম্বরের অধিপতি গ্রহ জুপিটার। এই বৃহস্পতির এই নক্ষত্রটার নাম হচ্ছে পুনর্বসু। 7 নম্বরের অধিপতি গ্রহ বৃহস্পতি। এই পুনর্বসু তিনি আবার এখানেও আছেন। 8 নম্বরের নাম হচ্ছে পুষ্যা। পুষ্যা বা 8 নম্বর নক্ষত্রের অধিপতি গ্রহ তিনি হলেন শনি। আর 9 নম্বরের অধিপতি গ্রহ হলেন বুধ, তার নাম হচ্ছে অশ্লেষা। আচ্ছা, তাহলে এইবার এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে এই যে ব্যাপারটা, এইটার সঙ্গে পাশের গ্রহগুলোকে একটুখানি দেখুন। কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ, এইটা আমাদের যে দশা সার্কেল, বিংশোত্তরী দশা সার্কেল, তার সঙ্গে ম্যাচ করছে। প্রথমে বিংশোত্তরী মতে কেতুর দশা, তারপরে শুক্রের দশা, শুক্রের পরে রবির দশা, রবির পরে চন্দ্রের দশা, চন্দ্রের পরে মঙ্গল, তারপরে যেরকম পরপর তার সঙ্গে ম্যাচ করছে। তাহলে বিংশোত্তরী দশা আমাদের নাক্ষত্রিক অ্যারেঞ্জমেন্ট তার সঙ্গে ম্যাচ করছে। এইটা কি বোঝা গেল? তাহলে নক্ষত্র পরপর 2 নম্বর নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র, এটা আমরা মনে করতে পারবো যদি আমরা দশা কে কে পরপর আসে মাথায় রাখতে পারি। কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ। তাহলে এর পরে যে নক্ষত্র সে হচ্ছে 10, তারপরে 11, তারপরে 12, তারপরে 13, তারপরে 14, তারপরে 15, 16, 17, 18। তাহলে 10, 11, 12 এখানেও দেখুন যোগ করলে পরে ওই সংখ্যাটাই আসছে। 12কে যখন আমরা যোগ করব তখন 3 আসবে, তার মানে 3-এর অধিপতি সে হচ্ছে রবি। তেমনি ভাবেই 21 নম্বর নক্ষত্র, তার অধিপতি তিনি হবেন রবি। 4, 13, 22, 4 মানে হচ্ছে রোহিণী, 13 মানে হস্তা, 22 মানে শ্রবণা। এদের অধিপতি গ্রহ হবেন চন্দ্র। তাহলে এরপরে আমার কোন সংখ্যাটা আসবে? 19।
19, 20, 21, 27। তাহলে এবার 9, 18, 27 তিনটেকেই যোগ করলে আপনি পাবেন 9। 9 নম্বর যখনই আসবে তখন অধিপতি তিনি হলেন বুধ। তার মানে 9 নম্বর হচ্ছে অশ্লেষা, 18 নম্বর জ্যেষ্ঠা, 27 নম্বর রেবতী। সেইখান থেকে হচ্ছে আমাদের আসবে নক্ষত্র, সবার অধিপতি হচ্ছে বুধ। নক্ষত্রের সঙ্গে আমাদের মাসের একটা সম্পর্ক রয়েছে, যেমন হচ্ছে বৈশাখ। বৈশাখ মাসের নামটা এসছে বিশাখা নক্ষত্র থেকে। জ্যৈষ্ঠ মাসের নাম এসছে জ্যেষ্ঠা নক্ষত্র থেকে। তো এইরকম একটা নাক্ষত্রিক সম্পর্ক মাসের সঙ্গে আমরা পাই। সম্পর্কটা কিরকম? ওই যে মাস অর্থাৎ বৈশাখ মাস, সেই মাসের যখন পূর্ণিমা হবে তখন চন্দ্র বিশাখা নক্ষত্রে অবস্থান করবেন। বা যখন শ্রাবণ মাস, শ্রাবণ মাসের যখন পূর্ণিমা হবে তখন হচ্ছে গিয়ে চন্দ্র শ্রবণা নক্ষত্রে অবস্থান করবেন। তাহলে আমরা একটু দেখে নিই ব্যাপারটা ঠিকঠাক বলেছি কিনা, মিথ্যে কথা বলতে পারে। আজকে হচ্ছে 19শে জুলাই। তাহলে শ্রাবণ মাস পূর্ণিমাটা যেন বেশ কবে? শুক্লপক্ষ দ্বাদশী 24 তারিখ হচ্ছে পূর্ণিমা। তাহলে শ্রবণা নক্ষত্রে পূর্ণিমা তিথিতে চন্দ্র প্রবেশ করবে দুপুরবেলা 12টা 40-এ। উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র থাকাকালীন পূর্ণিমা লাগবে, কিন্তু পূর্ণিমার যে নিশি সেইটা কিন্তু পাওয়া যাবে দুপুর 12টা 40-এর পর থেকে। শ্রবণা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। তাহলে একদম ভুল বলেনি, মোটামুটি ঠিকঠাকই আছে। অশ্বিনী নামটা এসছে আশ্বিন মাস যেটা, সেটা এসছে অশ্বিনী নামটা থেকে। তাহলে এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নক্ষত্রের স্থান। আমি 9টা নক্ষত্র লিখেছি, তারপরে এখান থেকে 1, 2, 3, 3, 4, 5, 5, 6, 7, 7, 8, 9, 9 এসে কমপ্লিট হলো। তাহলে আবার এখান থেকে 1, 2, 3 করে শুরু হবে, কিন্তু এই একটা শুরু হবে 10, 11, 12, 12, 13, 14, 14, 15, 16, 16, 17, 18, 18তে কমপ্লিট। আবার শুরু হবে 19, 20, 21, 21, 22, 23, 23, 24, 25, 25, 26, 27, ভাগটা একই রকম। তাহলে অশ্বিনী কতটা আছে? 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে 0 থেকে 13 ডিগ্রি 20 মিনিট। ভরণী তাহলে কতটা থাকবে? 13 ডিগ্রির পর থেকে 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে 13 ডিগ্রি 20 থেকে 26 ডিগ্রি 40। তাহলে কৃত্তিকা 26 ডিগ্রি 40-এর পর থেকে শুরু হবে। তাহলে কারোর একজনের মিউট নেই, একটু মিউট করলে ভালো হবে। কৃত্তিকা হচ্ছে শুরু হবে 26:40 থেকে 30 পর্যন্ত। তাহলে অশ্বিনী সে পেল 13 ডিগ্রি 20 মিনিট, ভরণী সে পেল 13 ডিগ্রি 20 মিনিট, কিন্তু কৃত্তিকাতে এসে পাওয়া গেল কত? 3 ডিগ্রি 20 মিনিট। তাহলে এই ব্যাপারটাও আমাদেরকে লিখতে হবে যে কৃত্তিকাতে এসে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 3 ডিগ্রি 20 মিনিট। তাহলে এ পেল 13, 20, পরের জন সেও পেল 13, 20, মানে ভরণী সেও পেল 13, 20, কিন্তু কৃত্তিকাতে এসে পাওয়া গেল 3, 20। মানে অশ্বিনীর 4টে চরণ পড়লো মেষ রাশিতে, ভরণী নক্ষত্রের 4টে চরণ পড়লো মেষ রাশিতে, কিন্তু কৃত্তিকা নক্ষত্রের কেবলমাত্র একটা চরণ পড়লো। তার মানে আমাদের প্রত্যেকটা রাশিতে নক্ষত্রদের 9টা চরণ পড়বে। অশ্বিনীর 4টে, ভরণীর 4টে পড়লো, আর কৃত্তিকার একটা, 4 আর 4 8, আর একটা হচ্ছে 9। এই ক্যালকুলেশনটা আমাদের লাগবে নবাংশ কুণ্ডলী তৈরি করবার সময়। এরপরে আমরা চলে আসলাম কৃত্তিকা। তাহলে কৃত্তিকার 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে 3 20 বাদ গেছে, তাহলে বাকি পড়ে রয়েছে কত? সেটা হচ্ছে 10 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত কৃত্তিকা এই ঘরে থাকবে। তাহলে কৃত্তিকার পরবর্তী 3টে চরণ সেটা পড়লো এই ঘরে।
রোহিণীর ক্ষেত্রে 10 থেকে 23, 20। তাহলে রোহিণী পুরোটা পেল এই ঘরে। তাহলে 23 ডিগ্রি 20 মিনিটের পরে যেটুকু, তাহলে 23 ডিগ্রি 20 মিনিট থেকে 30 মানে হচ্ছে 6 ডিগ্রি 40 মিনিট, সেইটা মৃগশীর্ষা পেল এই ঘরটাতে। একটু হিসেব নিকেশ তো নিরস কঠিন। তাহলে এখানে পেল কৃত্তিকা 10 ডিগ্রি মানে 3 চরণ, রোহিণী পেল 4টে চরণ 13 ডিগ্রি 20 মিনিট, কিন্তু মৃগশীর্ষা এসে পেল মাত্র 6 ডিগ্রি 40 মিনিট। 6 ডিগ্রি 40 মিনিট মানে হচ্ছে 4টে চরণ, এই সরি 2টো চরণ। তাহলে 2টো চরণ পেল আর 2টো চরণ বাকি রয়েছে। তাহলে মৃগশীর্ষার বাকি যে 2টো চরণ মানে বাকি যে 640 সেটা এই ঘরে পড়বে। তাহলে কত থেকে কত, 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত, 0 থেকে 6 ডিগ্রি 40 পর্যন্ত। আর্দ্রা তারপর থেকে শুরু হবে। তাহলে 6 ডিগ্রি 40 থেকে 20 ডিগ্রি পর্যন্ত 3টে চরণ। তাহলে পুনর্বসু 20 ডিগ্রির পর থেকে শুরু হবে। তাহলে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি। তাহলে পুনর্বসুর পড়লো 3টে চরণ। তাহলে আর্দ্রার ক্ষেত্রে 13 ডিগ্রি, ভুল করছি কালো করে, আর্দ্রার ক্ষেত্রে 13 ডিগ্রি 20 মিনিট পাওয়া গেল, পুরোটাই পাওয়া গেল মিথুন রাশিতে। কিন্তু পুনর্বসুর ক্ষেত্রে 10 ডিগ্রি, 10 ডিগ্রি মানে 3টে চরণ। তাহলে পুনর্বসুর 10 ডিগ্রি পেলাম, পড়ে রইল কত, 3 ডিগ্রি 20 মিনিট। তাহলে 3 ডিগ্রি 20 মিনিট এইখানে আসবে। সেটা কতটা, 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। তাহলে 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত পুষ্যা তারপরে শুরু হবে। তাহলে 3 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। কতটা জায়গা পেয়ে গেল, পুরো জায়গাটা পেল। 16 ডিগ্রি 40 এর পর থেকে যে 3 ডিগ্রি 20, 13 ডিগ্রি 20 মিনিট সেইটা অশ্লেষা। তাহলে 16 ডিগ্রি 40 থেকে 3 ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে অশ্লেষা পেয়ে গেল। তাহলে এবার এখানে এসে পুরো সাইকেলটা কমপ্লিট হলো। তাহলে এর 13 ডিগ্রি 20 মিনিট, এর 13 ডিগ্রি 20 মিনিট, এই হলো আমাদের ভাগ। এবার একটা জিনিস আমি বলবো, খুব মাইনিউটলি লক্ষ্য করুন, যারা বিষয়টা একটু কম জানেন তাদের জন্য। অশ্বিনী শুরু হলো, মানে অশ্বিনী হচ্ছে 13 ডিগ্রি 20, 13 ডিগ্রি 20, 3:20। এইখানে এসে অর্থাৎ 4 নম্বর রাশিতে কর্কটে এসে 13 ডিগ্রি 20, 13 ডিগ্রি 20, 3 ডিগ্রি 20 মিনিট। তার মানে দেখুন এইখানে যেভাবে নিচের দিকে নামছে এখানে কিন্তু ঠিক সেইভাবেই ওপর দিকে উঠেছে। 13 20, 13 20, 3:20। এখানে দেখুন 3:20, 13 20, 13 20, জাস্ট উল্টো ভাবে সাজানো রয়েছে। পরের ঘরটাতে চলে আসুন, কৃত্তিকা 10, 13 20, 46। এখানেও রয়েছে 10, 13 20, 46। তার মানে যেভাবে আমাদের শুরু হচ্ছে শেষও ঠিক সেইভাবে হচ্ছে। যেভাবে বাড়তে 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 গিয়ে 46 এর পর থেকে আবার সেম ভাবেই উল্টো দিকে আসছে। এই জায়গাগুলো বুঝতে পারলে পরে আপনাদের নক্ষত্রের যে গ্যাপটা, ভাগটা, সেইটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে আমাদের এখানে 1 থেকে 9 পর্যন্ত আমরা নক্ষত্রগুলোকে লিখে দিই একবার করে। অশ্বিনী হচ্ছে 1, ভরণী 2, কৃত্তিকা 3, কৃত্তিকা 3, রোহিণী 4, নীল কালারে যেটা লিখছি সেটা হচ্ছে নক্ষত্রের নাম্বার। এইটা হচ্ছে 5, মৃগশীর্ষা। মৃগশীর্ষা 5, আর্দ্রা 6, পুনর্বসু 7, তারপরে পুনর্বসু আবার 7, পুষ্যা 8, অশ্লেষা হচ্ছে 9। তাহলে এই সিকোয়েন্সেই আবার পরের ঘর থেকে শুরু হবে। এইখান থেকে শুরু হয়ে এই অশ্লেষাতে এসে শেষ হচ্ছে। তাহলে এই যে জায়গাটা মেশে এখানে শুরু হচ্ছে, অশ্লেষাতে গিয়ে শেষ হচ্ছে, এরকম 3টে সাইকেল আমরা পাবো পুরো রাশি চক্রে। তাহলে এখানে কি হবে, 10, 11,
12। 10-এ আমরা কাকে পাবো? 10-এ আমরা পাবো মঘা। 11-তে আমরা পাবো উত্তর ফাল্গুনী, সরি পূর্ব ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী, PHALGUNI। আর 12-তে আমরা পাবো উত্তর ফাল্গুনী। এবার এই নক্ষত্রতে এসে পরের লটে আমি আসছি। পরের যে তিনটে তারা হচ্ছেন, এখান থেকে শুরু হবে 12, 13 আর হচ্ছে 14। তাহলে 12, 13, 14 কারা কারা পড়লেন? 12-তে তো উত্তর ফাল্গুনী আমরা জানলাম, এই যা। আচ্ছা, 12-তে হচ্ছে উত্তর ফাল্গুনী, 13 হচ্ছে হস্তা, আর 14 হচ্ছে চিত্রা। তাহলে 12, 13, 14, 14 মানে 4 আর 5। তাহলে 5 নম্বর নক্ষত্রের যেমন ডিস্ট্রিবিউশন, এই ঘরে 46, এই ঘরে 46, সেইভাবেই এখানে ডিস্ট্রিবিউশন হবে। তাহলে এখানে কারা কারা আসবে? 14, 15, 16, মানে 14, 15, 16। 14 কে? 14 হচ্ছে চিত্রা, একটু আগে আমরা লিখলাম, এটা নক্ষত্রের নাম্বার। 15 হচ্ছে স্বাতি, আর 16 হলো গিয়ে বিশাখা। বিশাখা। তাহলে 16 মানে 7। 7 নম্বর নক্ষত্রের যেরকম ডিস্ট্রিবিউশন এখানে আছে, এখানেও সেরকমই ডিস্ট্রিবিউশন হবে। তাহলে এখানে কি হবে? 16, 17, 18। কিরকম হবে ডিস্ট্রিবিউশন? 16 মানে বিশাখা, বিশাখাকে এনে এখানে বসিয়ে দেবো। 17 মানে হলেন অনুরাধা, 18 হলেন জ্যেষ্ঠা। এই হলো নক্ষত্রের নাম। তাহলে জ্যেষ্ঠার অধিপতিকে এই চার্টে আমরা দেখতে পাবো 18 নম্বরের অধিপতি হচ্ছে বুধ। এরপরে আমাদের শুরু হবে এই ঘরটা। এই ঘরটাতে আমরা একটু উল্টো ভাবে লিখব। এখানে আমাদের তাহলে কি কি হবে? 19, 20, 21। তাহলে আমি লিখবো 21, 20 আর 19, এইভাবে লিখবো। না লিখলেও হতো, বাট আমি এইভাবে লিখছি কারণ নিচ থেকে তো শুরু, তার জন্য আমি এইভাবে লিখবো। তাহলে 21-এর অধিপতি তিনি হলেন উত্তরাষাঢ়া। স্যার, নক্ষত্রের নামটা আপনি কালারটা চেঞ্জ করে দিন। হ্যাঁ, ঠিক কথা, কিন্তু আগেরটা আর চেঞ্জ করা যাবে না। উত্তরাষাঢ়া, 20-র নাম হচ্ছে পূর্ব আষাঢ়া, আর 19-এর নাম হচ্ছে মূলা। প্রত্যেকটা নাম ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে 19, 20, 21। এবার তাহলে হবে 21, 22, 23। তাহলে 23, 22, 21। কালারটা চেঞ্জ করে দিই। 23 নম্বর নক্ষত্রের নাম হচ্ছে ধনিষ্ঠা। ধনিষ্ঠা নামগুলো খুব ইম্পর্টেন্ট। ধনিষ্ঠা। 22-এর নাম হচ্ছে শ্রবণা। আর 21-এর নাম তো আমরা জানি উত্তরাষাঢ়া। তারপরে যখন আমরা পরেরটাতে যাব, তাহলে সিকোয়েন্স হবে 23, 24, 25। 25, 24, 23। 23 তো আমরা জানি ধনিষ্ঠা। 25-এর নাম হচ্ছে পূর্ব ভাদ্রপদ। ভাদ্র। 24-এর নাম হচ্ছে শতভিসা বা শত তারকা।
কেউ এটাকে শতভিষজ বলেন, শতভিষজ। ভিষজ ওয়ার্ডটার মানে হচ্ছে ভেষজ, ঔষধি উদ্ভিদ, তাই জন্য এটাকে শতভিষজও বলা যায়। 23-এর নাম আমরা জানি ধনিষ্ঠা। তাহলে রংটা পাল্টে দিই, এটাকে তো লাল করে দিই, তাহলে ভালো হবে। তাহলে এখানে আমার আসবে 27, 26 আর 25। 25-এর অধিপতি বৃহস্পতি। আমরা এর আগে দেখেছি যে 25-এর অধিপতি হচ্ছে বৃহস্পতি। 25, 7, 16 তার অধিপতি হচ্ছে বৃহস্পতি। 7 নাম্বারটা যেখানে যেখানে পাবো তা সেটা হচ্ছে অধিপতিত্বে যাবে বৃহস্পতি। তাহলে 27 এটা হচ্ছে রেবতী, আর 26 যেটা এটা হচ্ছে উত্তর ভাদ্রপদ। এইবার দেখুন এই পূর্ব আর উত্তর নিয়ে 3টে সেট তৈরি হয়েছে। উত্তর আষাঢ়া, পূর্ব আষাঢ়া, উত্তর ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ, উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী। এই নামগুলো মনে রাখা, এই 6টা নাম মনে রাখা হচ্ছে সবচেয়ে কষ্ট। তাহলে কি করে নামটা মনে রাখবেন? আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, বৈশাখ মাসে রবি মেষ রাশিতে থাকে, জ্যৈষ্ঠ মাসে রবি থাকে বৃষ রাশিতে, আষাঢ়ে মিথুন রাশিতে, আষাঢ় মাসে মিথুন রাশিতে থাকে। তাহলে আষাঢ়ের উল্টো দিকে আষাঢ়া নক্ষত্র, মিথুনের উল্টো দিকে আষাঢ়া, উত্তর আষাঢ়া। উত্তর মানে আষাঢ়ের পর, পূর্ব আষাঢ়া মানে হচ্ছে আষাঢ়ের আগে, যে আগে সে পূর্ব, যে পরে সে উত্তর। এইরকম করতে করতে ভাদ্র মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, ভাদ্র মাসে রবি থাকে সিংহ রাশিতে। তাহলে সিংহ রাশির উল্টো দিকে ভাদ্রপদ নক্ষত্র, ভাদ্রের উত্তরে ভাদ্র, উত্তর ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ, এই নক্ষত্র হচ্ছে সিংহের উল্টো দিকে। সিংহ রাশিতে রবি ভাদ্র মাসে সিংহ রাশিতে রবি থাকে। আর ফাল্গুন, ফাল্গুন মানে হচ্ছে ফাল্গুন চৈত্র, ফাল্গুন মাসে রবি কুম্ভ রাশিতে থাকে। এই দেখুন এখানে লেখা হয়নি। ফাল্গুন মাসে রবি কুম্ভ রাশিতে থাকে। তাহলে কুম্ভের উল্টো দিকে ফাল্গুনী নক্ষত্র পড়বে। তাহলে পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী এরা হচ্ছে সিংহ রাশিতে পড়বে ফাল্গুন মাসের উল্টো দিকে। ফাল্গুন মাসের স্পেশালিটি কি? কুম্ভ রাশিতে রবি অবস্থান করবে। আমাদের রাশিচক্র অনুযায়ী রবি এক একটা রাশিতে এক এক মাস করে থাকে। তাহলে যদি কারোর জন্মকুণ্ডলিতে আমরা দেখি রবি রয়েছে ভরণী নক্ষত্রে, বা রবি মেষ রাশিতে রয়েছে 20 ডিগ্রিতে, তাহলে একদম চোখ বন্ধ করে বলতে হবে যে বৈশাখ মাসের 20 তারিখে তোমার জন্ম হয়েছে, সেটা আর কি পরিষ্কার বুঝতে পারা যাবে। তো এইবার এই যে নক্ষত্র, এই নক্ষত্রগুলোকে আমরা কিভাবে ইউটিলাইজ করব, কিভাবে ব্যবহার করব, এই ব্যাপারটা আমরা আজকে আর জটিলতা বাড়াবো না। এবার এই যে ক্যালকুলেশনটা আমি বোঝালাম, এইটাতে আপনাদের কার কার কোথায় কোথায় সমস্যা হয়েছে আমাকে একটুখানি বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার, ওই তো স্যার চরণটা স্যার 1 চরণ, 2 চরণ, 3 চরণ, 4, তো চরণটা বেশি হলে ভালো না একটু কম হলে? না, এরকম কোনো ব্যাপার নেই। কোন কোন চরণ আমাদের শুভ, কোন কোন চরণ আমাদের অশুভ। আমরা নক্ষত্রকে জেনারেলি 3টে ওয়েতে বিচার করি। সবচেয়ে সহজ পদ্ধতিটা আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে কোন নক্ষত্রে রয়েছে। যেমন অশ্বিনী নক্ষত্রে মঙ্গল রয়েছে, তখন আমরা চট করে খুঁজে বার করব কেতু কোথায় বসে আছে, সেই নক্ষত্রটা নবতারা চক্র অনুযায়ী কি রেজাল্ট দিতে পারে, তার বেসিসে আমরা ফলাদেশটা করা শিখব। তার ছাড়াও নক্ষত্রের ক্যারেক্টার, নক্ষত্রের কোয়ালিটি, সেই বিষয়গুলো আলাদা প্রেডিকশন করা যায়। এছাড়া আরো টাফ প্রেডিকশন, সেটা হচ্ছে চরণের উপরে বেস করে প্রেডিকশন। তো সেইটা আমিও সরগর নই, আর বিশেষ একটা জানিও না। বেসিক্যালি
এইটা নিয়ে অনেকে অনেক মতামত দিয়েছেন, কিন্তু চরণের উপর বেস করে প্রেডিকশন করাটা আমি দেখিনি কাউকে করতে। তো এটা গভীর রিসার্চের ব্যাপার, আমাদের এখান থেকে ঋষিবাণী থেকে কেউ অবশ্যই করতে পারে, কিন্তু আমি চরণটা বিশেষ ভালো করানোর আমার জায়গা নেই। কোন চরণ ভালো কোন চরণ খারাপ আমি দেখেছি, তাতে আর কি সবটা মিলছে না, মিলছে না মানে অনেকটাই মিলছে না, সবটা তো মিলে না। তো আমরা একদম বেসিক ওয়েতে শিখবো, সেটা পরের দিনকে আমি ডিসকাস করব। আজকে আমরা অন্য টপিকে যাব, যেটা আমাদের ডিউ টপিক। কিন্তু আজকে যতটা হলো তার মধ্যে কোনো সমস্যা থাকলে সেটা বল। কারোর কোনো সমস্যা নেই? স্যার বলছি এটা দেখে আমি কি বিচার করব? এটা দেখে এখন আমরা বিচার শিখিনি, এখন আমরা খালি নক্ষত্রগুলো কেমন অবস্থানে আছে, কোথা থেকে কতটা কোন নক্ষত্রের অধিপতি কে, সেইটা আমরা বার করা শিখেছি। বিচারটা আমি পরের দিন করাবো। ঠিক আছে। নক্ষত্র বিচার ছাড়া আমাদের প্রেডিকশন হবে না, নক্ষত্র আমাদের বিচার করতেই হবে। স্যার অভিজিৎ নক্ষত্র আছে একটা এখানে। অভিজিৎ নক্ষত্রটা তো আমি আগেই বললাম, উত্তরাষাঢ়ার শেষ পদ আর শ্রবণার প্রথম পদ, এই দুটো নিয়ে হচ্ছে অভিজিৎ নক্ষত্র। এবার এই অভিজিৎ নক্ষত্রটা যেহেতু 28 ভাগ করলে আমাদেরকে মিলবে না, আমাদের রাশিচক্রের যে ডিগ্রি ভাগ, এটা এই ব্যাপারটার সঙ্গে 9-এর একটা সম্পর্ক আছে, 360-এর সঙ্গে 9-এর একটা সম্পর্ক আছে। কিন্তু যখনই আমরা ওটাকে করে ফেলবো 28টা নক্ষত্র, তখন কিন্তু ব্যাপারটা জটিল হবে। তো এই কারণে অভিজিৎ নক্ষত্রকে নক্ষত্রের হিসেব থেকে বাদ রাখা হয়। অভিজিৎ নক্ষত্র ওই যাত্রা শুরু বা কোনো ইভেন্ট স্টার্ট করবার ক্ষেত্রে অভিজিৎ নক্ষত্রকে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু বাকি যে সিস্টেম বিচারের ক্ষেত্রে অভিজিৎ নক্ষত্রের বিশেষ গুরুত্ব নেই। অনুরাগের প্রশ্নের একটুখানি উত্তর দিচ্ছি। আমাদের বিচারের জন্য নক্ষত্রের প্রচুর ব্যবস্থা রয়েছে। যেমন হচ্ছে গিয়ে ধর কারোর পেট খারাপ করলো, তাহলে কখন সেই পেট খারাপ করলো, কোন নক্ষত্রে, সেই নক্ষত্রের রেসপেক্টে ওই পেট খারাপ কতদিন চলবে, এইটার একটা বিচার আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ধরে নিচ্ছে আমাদের বৃষ্টি হচ্ছে, কোন নক্ষত্রে বৃষ্টি শুরু হয়েছে, সেই নক্ষত্রের রেসপেক্টে বৃষ্টি কতক্ষণ চলতে পারে সেটা বিচার করা যেতে পারে। নক্ষত্রের অধিপতি গ্রহ কোথায় অবস্থান করে রয়েছে তার রেসপেক্টে আমরা সেই নক্ষত্রের বলবত্তা বার করতে পারবো, এবং সেইখানে আমরা রেজাল্ট পাবো, এবং সেই বিচারটা আমি পরের দিনকে করাবো, কারণ আজকে তো অনেকটা জটিল হয়ে গেছে। কিন্তু আমাদের নক্ষত্রগুলো একটু মনে রাখতে হবে, সেই জন্য একটা দিন টাইম নিচ্ছি, যে নক্ষত্র মুখস্থ না হলে পরে মুশকিল। বা বিচার ধারা যদি আমরা কদিন পরেও শিখি, সেই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু নক্ষত্র কোথা থেকে কোথায় কোন নক্ষত্র, এইটা বলতে গিয়ে আমরা দেখি যে বেশ কিছু অ্যাস্ট্রোলজার তারা কান্নাকাটিতে পড়ে যান। সফটওয়্যার থাকার জন্য আমাদের একটু বাঁচিয়ে দিয়েছে, কিন্তু সবসময় এই সফটওয়্যারের উপর ভরসা করে কাজ করাটা কঠিন। আমরা অনেকেই আছি, আমি নিজেও বেশ কিছুদিন নক্ষত্র নিয়ে নাকানি চোবানি খেয়েছি, কারণ ওটা যেমন 0 থেকে 30 রাশিগুলো, নক্ষত্র তো সেরকম নয়, এটা আলাদা ডিস্ট্রিবিউশন, এইটা রয়েছে। আর পরের দিন আরেকটা জিনিস আমি করাবো, সেটা হচ্ছে গন্ডমূল বিন্দু, যেটাকে আমরা গণ্ডান্তও বলি, সেই গন্ডমূল বিন্দু, সেই জায়গাটাই পরের দিনকে বোঝাবো। স্যার বিচারটা কি হবে ডিগ্রি ধরে? না না, অবস্থান ধরে, কোন নক্ষত্রে আছে তার অবস্থান ধরে, ডিগ্রি ধরে অত বিচারে আমরা যাচ্ছি না। জেনারেল প্রেডিকশন করতে দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা একটু এগোই। আচ্ছা, আপনারা যদি চান তাহলে এটার স্ক্রিনশট আমি আর কি দিয়ে দিতে পারি, এমনিতেও ভিডিও পাবেন, তো দরকার মনে হয় হবে না। তাহলে আমরা পরের টপিকে চলে যাচ্ছি। পরের টপিক আমাদের যেটা ডিউ ছিল সেইটা।
তো প্রথমে আমরা রবি, চন্দ্র আর কি জানো সৌম্যব্রত বাবু, কি জানো বেশ? স্যার রবি চন্দ্র মঙ্গল বাকি ছিল। রবি, চন্দ্র, মঙ্গল, এইটাকে আমরা করি যে আমাদের কোন ভাবে কোন গ্রহ থাকলে পরে কিরকম ফল দেয়। তো ভাব মানে হচ্ছে আমাদের ঘর, আমাদের ঘরগুলো রাশির ওপর দিয়ে যায়, মানে আমাদের 12টা ঘর রয়েছে, লগ্ন থেকে হিসেব করতে হয়। এবার একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে আসবে, লগ্নটা কি? কি এই লগ্ন? তো লগ্ন হচ্ছে আমাদের একটা বিন্দু, যখন জন্ম হলো, যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য একটু বলছি, যখন আমার জন্ম হলো, আমি সিঁড়ি দিয়ে পৃথিবীতে নামলাম, আমার তো কোথাও পদ পড়বে, প্রথমেই তো আমি পা ফেলবো কোথাও না কোথাও একটা, সেইখানটা থেকে দাঁড়িয়ে আমি সোজা পূর্ব দিকে তাকালাম, আমি যেখানে আছি সেইখান থেকে পূর্ব দিকে। তো আমি পূর্ব দিকে তাকিয়ে দেখতে পেলাম আকাশটাকে, সেই আকাশে যে বিন্দুটাকে দেখলাম সেই বিন্দুটাই হচ্ছে আমার লগ্ন। সেই বিন্দুটা মেষে পড়তে পারে, সেই বিন্দুটা মিথুনে পড়তে পারে, যেমন আমার কর্কটে পড়ে গেছে। আমি আকাশে জন্মের সময় নেবেই আকাশের দিকে তাকিয়েছি, তাকিয়ে আমি দেখেছি যে একদম পূর্ব দিকে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে কর্কট রাশিটাই দেখতে পেলাম, তাই জন্য আমার কর্কট লগ্ন হয়েছে। তো কেউ আকাশ জন্মের সময় পূর্ব দিকে তাকিয়েছে, যেমন অনুরাগ পূর্ব দিকে তাকিয়েছে, অনুরাগও মনে হয় কর্কটই দেখেছে। তো এক একজন এক একটা দিক দেখবে, যে যে দিকটাকে দেখবে, যে বিন্দুটাকে দেখবে সেই বিন্দুটাই হচ্ছে তার লগ্ন। তাহলে কোন জাতকের জন্মকালে জন্মস্থানের পূর্ব দিগন্তে রাশিচক্রের যে বিন্দুটা উদিত হবে সেই বিন্দুটাই হচ্ছে ওই জাতকের লগ্ন। আমাদের বিচারের যে বেস, আমরা যার উপরে বেস করে বিচার করব সেই বেসটা হচ্ছে আমার লগ্ন। বলা যেতে পারে আমার সঙ্গে আমার রাশিচক্রের পাইপলাইন, সেটা হচ্ছে লগ্ন। পাইপলাইনের রেসপেক্টে আমার দিকে খাদ্যদ্রব্য আসবে, এবার সেই খাবার দাবার কতটা পাবো সেটা ডিপেন্ড করবে আমার চ্যানেল বা পাইপলাইনের উপরে। তো এই পাইপলাইনটাই হচ্ছে আমার লগ্ন। লগ্ন সাপেক্ষে গ্রহরা যে যেমন ভাবে আছে, যে যেমন ভাবে থাকবে, আমি তেমন তেমন ফল পাবো। তাহলে লগ্নটা হচ্ছে আমার প্রথম ঘর, তারপর থেকে আমি রাশিচক্রটাকে 12টা ভাগে ভাঙবো। এই 12টা ভাগ হচ্ছে 12টা ভাব, প্রত্যেক ঘর প্রায় 30 ডিগ্রি, আমরা 30 ডিগ্রি করেই ধরবো সহজ সরল বিষয়ের ক্ষেত্রে। বিচারের জটিলতায় আমরা যাব না, আমরা সিম্পল বিচার করব, আর বিচার আমাদের ভুল হবে না। যদি আমাদের কাজকর্ম ঠিক হয়, জ্ঞান ঠিকঠাক থাকে, বিচার আমাদের ভুল হবে না, কিন্তু বিচারে অহেতুক জটিলতা বৃদ্ধি করবার দরকার নেই। তাহলে ভাব আমরা বুঝতে পারলাম। এবার এই যে 12টা ভাব, 12টা ভাবের মধ্যে বিভিন্ন বিষয় সন্নিবিষ্ট আছে, এইগুলো আমরা একটু আধটু পড়েছি। আপনাদেরকে যারা নতুন এসছেন তাদেরকে আমি গ্রুপের লিংক দিয়ে দেবো, বা আপনারা পপুলার অ্যাস্ট্রোলজি বলে একটা চ্যানেল আছে আমার ইউটিউবে, সেখানে গেলেও আপনারা সব ভিডিও পাবেন, পুরোটা ডিটেলে করা রয়েছে, এগুলো একটু আধটু দেখতে হবে। তাহলে এই যে 12টা ভাব, এই 12টা ভাবকে আমি আঁকলাম। তা আমাদের আজকে পড়তে হবে রবি, চন্দ্র আর মঙ্গল 12টা ভাবে অবস্থান করলে আমাদের কিরকম কিরকম জীবনে ঘটনা আসতে পারে, কি ঘটনা ঘটতে পারে। এই হচ্ছে আমার 12টা ঘর, আমি একটাকে 1 লিখে দিচ্ছি, এই হলো আমার লগ্ন। তাহলে এখানে হচ্ছে গিয়ে রবি থাকতে পারে। স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে না তো। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। এবার স্ক্রিন শেয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আবার বৃষ লগ্ন হয়ে গেল, লগ্নের বড় শুভ হইল রবি। এবার আমরা যেহেতু একটু পরিপক্ক হয়েছি, আমাদেরকে রবির কোয়ালিটিটা একটু বুঝে নিতে হবে। রবির কোয়ালিটি
বুঝবার জন্য আমরা দুটো পথ ব্যবহার করব। একটা হচ্ছে শত্রু ক্ষেত্র মিত্র ক্ষেত্র, আর একটা হচ্ছে তত্ত্ব, আর একটা হচ্ছে সময়। সময়টা কি? রবি এখানে রয়েছে, রবি এখানে রয়েছে, এই জাতকের জন্ম কি মাসে? জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাসে। কোন সময় জন্ম মোটামুটি? মোটামুটি স্যার দুপুরের দিকে। ওই স্যার 10টার পর। রবিকে আমরা লিখলাম 10 ডিগ্রিতে, আর লগ্ন রয়েছে 12 ডিগ্রিতে। এই 12টা কিন্তু ডিগ্রি, ঠিক আছে? 12 ডিগ্রি। অ্যাপ্রক্সিমেট কোন টাইমে জন্ম? 10টা থেকে 12টার মধ্যে। আচ্ছা, আর কেউ কিছু? স্যার আমার মনে হচ্ছে সকালবেলা। কটার সময়? রবি লগ্নে থাকলে 6টা। 6টা। হ্যাঁ স্যার 6টায়। স্যার 6:30 6:30 দিকে স্যার। আচ্ছা স্যার 5টা 5:30টার দিকে। ঠিক আছে, তাহলে মোটামুটি পরের দিকের উত্তরগুলো ঠিকঠাক হয়েছে। এবার পরের দিকের উত্তরগুলো ঠিকঠাক কেন? কারণ হচ্ছে কি আমরা এক্স্যাক্টলি জানি না যে জ্যৈষ্ঠ মাসের 10 তারিখের সূর্যোদয় ঠিক কটায় হয়েছে। এবার সূর্য রয়েছে 10 ডিগ্রিতে, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 5টা থেকে 5:30টার মধ্যে সূর্যোদয় এক্সপেক্ট করতে পারি, তাই তো? মোটামুটি ধরে নিচ্ছি 5:30টায় সূর্যোদয়, আমি ধরে নিচ্ছি 5:30 AM। আমি 6টাও ধরতে পারি, মনে খুশি দুঃখ থাকলে পরে আপনারা 6টা বলেছেন, আমি 6টায় সূর্যোদয় ধরতে চাইছি। তাহলে সূর্যোদয় আর লগ্ন দুটোর মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 2 ডিগ্রি, 10 ডিগ্রি আর 12 ডিগ্রি। 1 ডিগ্রি ইকুইভ্যালেন্ট টু 4 মিনিট। 1 ডিগ্রি এইটা হচ্ছে 4 ইকুয়ালস টু হচ্ছে 4 মিনিট। এই মিনিটটা হচ্ছে টাইম। কিরকম মিনিট? টাইম, এটা সময়। 1 ডিগ্রি মানে 4 মিনিট সময়। তাহলে এখানে 2 ডিগ্রির ডিফারেন্স রয়েছে। তাহলে সূর্যোদয়ের 8 মিনিট পরে এই জাতকের জন্ম হয়েছে। বোঝাতে পারলাম? তাহলে কি স্যার 6টা 8 মিনিট হবে? না না না, কখনোই তা নয়। সূর্যোদয় যদি 6টায় হয় তাহলে 6টা 8 মিনিট। সূর্যোদয়ের 8 মিনিট পরে সকালবেলা। আমি তো জানি না সূর্যোদয় কখন হয়েছে, বোঝা গেল? আমরা আরেকবার বলবেন? নিশ্চয়ই। যেহেতু স্যার আপনি ওইখানে 6টার সময় লিখেছেন এর জন্য বললাম আর কি। তাহলে কি 6টা 8 মিনিট হবে? তাহলে 6টা 8 মিনিটে। আমাদের এই যে সূর্য যত ডিগ্রিতে রয়েছে মোটামুটি তার থেকে লগ্নের টাইমিং হিসেব করা হয়। সূর্য উদয়, সূর্যকে আমি যখন পাবো, সূর্য যেখানে আছে সেখানে উদয় হবে। সেইখানে যখন লগ্নটা থাকবে 10 ডিগ্রিতে, যখন লগ্ন ছিল, কোনো না কোনো সময় তো লগ্নটা 10 ডিগ্রিতে ছিল 2 মিনিট 4 মিনিট 10 মিনিট আগে, সেই সময় সূর্যোদয় হয়েছে। এবার লগ্নটা আস্তে আস্তে বাড়ছে, সূর্য তাহলে পিছিয়ে যাচ্ছে। এরপরে যখন লগ্ন পরের ঘরে যাবে, মিথুনে চলে আসবে, তখন টাইম হচ্ছে মিথুনে মানে 30 ডিগ্রির ডিফারেন্স। 30 ডিগ্রি মানে কত মিনিট? 30 ডিগ্রি মানে কত মিনিট? 120 মিনিট। 120 মিনিট। 120 মিনিট স্যার। 2 ঘন্টা। তাহলে লগ্ন একটা রাশিতে থাকবে কতক্ষণ? 2 ঘন্টা। কারোর আওয়াজ হচ্ছে? 2 ঘন্টা লগ্ন থাকবে একটা রাশিতে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে দুপুর 12টা, দুপুর যখন মোটামুটি 12টা হবে তখন সকাল বেলা ওই 4:30 5টায় যদি সূর্যোদয় হয় তাহলে দুপুর 12টায় আমরা পাবো লগ্নটা 4 ঘর এগিয়ে গেছে। তাহলে সূর্য তখন কোথায় থাকবে? সূর্য তখন থাকবে দশমে, মধ্য গগনে। যখন লগ্ন হবে এইটা, তখন দুপুর বেলা যখন হবে তখন সূর্য চলে যাবে মধ্য গগনে। তাহলে ঘটনাটা কিরকম? যখন আমার সূর্যোদয় হলো সেই সময় যদি লগ্ন হয় তাহলে সূর্যের কাছে থাকবে, তারপরে লগ্ন আস্তে আস্তে সূর্যের থেকে দূরে চলে যাবে। আর কিভাবে যাবে? প্রত্যেক ডিগ্রির ডিফারেন্সের জন্য 4 মিনিট করে সময় যাবে, বা আমরা বলতে পারি 4 মিনিট পর পর লগ্নটা 1 ডিগ্রি করে সরে যাবে।
তাহলে সূর্যোদয় যখন হলো তখন যদি কারুর জন্ম হয় তখন তার লগ্নে থাকবে রবি। বোঝা গেল? তাহলে যদি আমার জন্মকুণ্ডলিতে এই হচ্ছে আমার লগ্ন, রবি যদি এখানে থাকতো তাহলে আমার সকালবেলায় জন্ম। রবি এখানে থাকলে আবার সকালবেলায় জন্ম, রবি এখানে থাকলে আবার দুপুরবেলা জন্ম, এখানে থাকলে নবমে থাকলে বিকেলের দিকে যায়, অষ্টমে থাকলে পরে সন্ধ্যার দিকে, এইখানে থাকলে পুরোপুরি সন্ধ্যা, তারপরে আস্তে আস্তে রাত। সেই হিসাব করে এখানে হচ্ছে গিয়ে পরের দিন পড়ে গেল। ঠিক আছে, বোঝাতে পারলাম? আবার লগ্নে যখন চলে আসলো তখন সকালবেলা। তুলাতে থাকলে তাহলে কখন হচ্ছে? যদি রবি তুলাতে থাকে কর্কট লগ্ন থেকে তুলাতে যদি মাঝরাতে, রাত্রিবেলা 10টা থেকে 12টা অ্যাপ্রক্সিমেটলি। চতুর্থ। উল্টো দিকে ঘুরলো কেন? হ্যাঁ, উল্টো দিকে ঘোরেনি, লগ্নটা সোজা দিকে ঘুরেছে। রবি তো বেশি আছে, আজকে রবি তুলাতেই আছে, বা এখন রবি আছে আপনার শ্রাবণ মানে কর্কটে, রবি কর্কটেই আছে, লগ্নটা সামনের দিকে ঘুরে যাচ্ছে। তা লগ্ন যদি সামনের দিকে ঘোরে তাহলে লগ্ন থেকে যখন দেখবো তাহলে রবিটা পেছনে চলে যাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। লগ্ন ঘুরছে, রবি ঘুরছে না। বুঝতে পারলেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার আমরা একটুখানি বলি, এগোই। তাহলে এই যে রবি রয়েছে বৃষ রাশিতে, এটা শত্রু ক্ষেত্র, কিন্তু মাসটা তো জ্যৈষ্ঠ, রবির তেজটা কেমন থাকবে? অবশ্যই তেজ বেশি, রবির তেজ রয়েছে। এই রবি শত্রু ক্ষেত্রে থাকলেও এর কিন্তু শক্তি আছে, হতে পারে শত্রু ক্ষেত্রে। তাহলে এই রবিকে আমরা কি বলবো? দুর্বল বলবো না বলবান বলবো? আমরা এই রবিকে বলবো স্ট্রং, বলবান রবি। আর ম্যালিফিক না বেনিফিশিয়াল, শুভ না অশুভ, সেই ক্ষেত্রে আমরা বলবো অশুভ। কেন অশুভ বলবো? কারণ হচ্ছে রবি শত্রু ক্ষেত্রে রয়েছে। হ্যাঁ, তাহলে আমরা লিখি ম্যালিফিক, লিখলাম। তাহলে ম্যালিফিক লিখলে পরেই কিন্তু অন্যায় হয়ে যাবে। শুধু যদি আমরা ম্যালিফিক লিখি তাহলে অন্যায় হয়ে যাবে। এখানে একটা ভাব প্রতীক্ত, এই ব্যাপারটাও একটু ভেবে নিতে হবে। বৃষ লগ্নের ক্ষেত্রে রবি হচ্ছে চতুর্থ ভাবের অধিকারী। ঠিক আছে, বৃষ লগ্নের ক্ষেত্রে রবি চতুর্থপতি, তাহলে খুব খারাপ, মারাত্মক খারাপ, ভয়ঙ্কর সেরকম নয়। এই ম্যালিফিক অশুভর মাত্রাটা হচ্ছে কম। বোঝা গেল? চতুর্থ হচ্ছে মা, চতুর্থ হচ্ছে গৃহ, চতুর্থ মানে সেই স্থান যেখানে আমি অধিষ্ঠান করব, সেটা খুব খারাপ নয়। তাহলে ম্যালিফিকের যে লেভেল সেটা খুব খারাপ নয়। এইটা কি বোঝাতে পারলাম? আমি একটা খুব খারাপের উদাহরণ দিচ্ছি, বোঝা গেল? হ্যাঁ স্যার। বোঝা গেল না? হ্যাঁ স্যার, বুঝেছি। ঠিক আছে, এবার তাহলে একটা খারাপটাও বুঝাই একটু, তারপরে পড়ে যাচ্ছি। এইটা হচ্ছে লগ্ন মকর, এখানে রয়েছে সান। কি মাস? কি মাসে জন্ম? মাঘ। মাঘ 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 মাসে জাতকের জন্ম। খুব ভালো কথা। লগ্নে রবি রয়েছে। এইবার এই রবি সে কিন্তু দুর্বল। কেন? কারণ সূর্যের দক্ষিণায়ন চলছে, রবির তেজ কম, তাই তো? আর একটা জিনিস, এই রবিটা হচ্ছে দুর্বল এবং ম্যালিফিক। এই ম্যালিফিক, এই অশুভ, সেটা কিন্তু অনেক বেশি অশুভ। কেন? কারণ আগের রবিটা ছিল চতুর্থপতি, এই রবিটা হচ্ছে অষ্টমপতি। কিরকম করে অষ্টম হলো? আমরা যদি এই ঘর থেকে গুনতে শুরু করি, রবি থেকে, এই ঘর থেকে, তাহলে রবির ঘর হচ্ছে এইটা, তাহলে এটা পড়তে পড়ছে। আর এখান থেকে গুনলে এই ঘরটাই অষ্টমে পড়ছে, তাহলে এই রবিটা হচ্ছে অষ্টমপতি রবি, কিন্তু এই রবিটা হচ্ছে চতুর্থপতি রবি, কারণ লগ্ন পাল্টে গেছে। তাহলে
মকর লগ্নের ক্ষেত্রে লগ্নে রবি আর বৃষ লগ্নের ক্ষেত্রে লগ্নে রবি এরা কিন্তু আলাদা ফল দেবে। আমি কি ব্যাপারটা বোঝাতে পারলাম? স্যার কি ফল দেবে? হ্যাঁ কিরকম স্যার আলাদা? না, কি ফল দেবে এটা আমাদের জানার দরকার নেই। আমি আলাদা ফলটা কি বুঝতে পারলাম? হ্যাঁ আলাদা ফল, একটা অষ্টমপতি একটা চতুর্থপতি। হ্যাঁ, কেন আলাদা ফল দেবে সেইটা কি আমরা বুঝতে পারলাম? হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক, স্যার ভেরি গুড। হ্যাঁ বলুন। স্যার বুঝেছি, সেটাই বলছি। আচ্ছা, এইবার আমাদের মনের মধ্যে প্রশ্নটা জাগবে যে কি ফল দেবে। তাহলে এবার লগ্নে রবি থাকতে পারে, দ্বিতীয় রবি থাকতে পারে, তৃতীয় রবি থাকতে পারে, 12টা ঘরে রবি থাকতে পারে। তাহলে আমার কম্বিনেশন হবে 12টা। এখানে আমি 12টা পেলাম। 12টা লগ্নের জন্য 12টা ঘরে রবি থাকতে পারে। তাহলে 12 144টা হলো। 12টা ঘরের রবি তারা হচ্ছে গিয়ে 3টে নক্ষত্রে থাকতে পারে। তাহলে ইন্টু 3, তাহলে 144 ইন্টু 3 মানে অ্যারাউন্ড 450 হয়ে গেল আমার কম্বিনেশন, তাই না? 3টে নক্ষত্রে থাকতে পারে। এই 3টে নক্ষত্রের অধিপতি তারা হচ্ছে 12টা ঘরে থাকতে পারে। অধিপতিও 12টা ঘরেই থাকতে পারে। তাহলে 450 ইন্টু 12 মানে হচ্ছে 5400। 5400 কম্বিনেশন পেলাম। এবার এই গ্রহটার উপরে দৃষ্টি অন্য লোকের থাকতে পারে। দৃষ্টি 12টা ঘরের মধ্যে, আমাদের গ্রহের সংখ্যা হচ্ছে মুভিং প্ল্যানেট, লগ্নটাকে বাদ দিলে 9টা, তাহলে ইন্টু 9 হতে পারে। তাহলে তার মানে হচ্ছে 5400 ইন্টু 9 যেটা হবে অ্যারাউন্ড 60,000, না অ্যারাউন্ড 50,000। তাহলে 50,000 কম্বিনেশন আপনি মনে রাখতে পারবেন না, ভগবানও মনে রাখতে পারবে না। তাহলে এইবার তাহলে আমাদের কি হবে? ওর কি হবে তার থেকে বড় প্রশ্ন হচ্ছে আমাদের কি হবে। আমাদের এতগুলো কম্বিনেশন, সোজা হিসাবে বললাম যে 12টা লগ্নের সাপেক্ষে 12টা ভাবে রবি থাকতে পারে। মেষ রাশিতে যেমন এখানে বৃষতে রবি রয়েছে, বৃষ লগ্নের রবি দ্বিতীয় থাকতে পারে, মিথুন লগ্নের রবি পঞ্চমে থাকতে পারে। তাহলে এখানে 144টা সিম্পল কম্বিনেশন, তার মধ্যে 3টে করে নক্ষত্রে থাকতে পারে। তাহলে আরো 3টে কম্বিনেশন বাড়লো। সেই 3টে নক্ষত্রের অধিপতি 12টা ঘরে থাকতে পারে, তাহলে 5400 কম্বিনেশন হলো। এর উপরে 9টা গ্রহ যদি একলা একলা দৃষ্টি দেয়, একলা কারোর সঙ্গে যোগ হয়নি, তাহলে 50,000 কম্বিনেশন হলো। তার সঙ্গে যদি গ্রহ যোগ হয় তাহলে তো হয়ে গেছে, তাহলে আরো সংখ্যা বেড়ে গেল কম্বিনেশনের। তাহলে এইভাবে আমরা মুখস্থ রাখতে পারবো না। তাই জন্য আমাদের এই প্রশ্নটা হচ্ছে কি হবে, এই প্রশ্নটা আমরা করব না। আমরা কেন হবে এই প্রশ্নটা বারবার করব, যতবার ইচ্ছা আমরা করব কেন হবে আর কি হবে এই প্রশ্নটা আমরা নিজেরা বলবো। তাহলে এবার লগ্ন থেকে আমাদের কি কি বিচার করতে পারি সেটা একটু ভাবি। লগ্ন থেকে আমার স্ট্রেংথ বিচার করতে পারি, আমার দেহের আকৃতি বিচার করতে পারি, আমার সুস্থতা সেইটা বিচার করতে পারি। লগ্ন থেকে পরিশ্রম করবার ক্ষমতা, গায়ে জোর আছে কিনা বিচার করতে পারি। লগ্ন থেকে মানুষটা শান্তশিষ্ট কিনা সেইটা বিচার করতে পারি। তার অ্যাপিয়ারেন্স কেমন হবে সেইটা বিচার করতে পারি, তাই তো? তাহলে লগ্নে যখন রবি মকর লগ্নে, তাহলে প্রথম আমরা বিচার করি লোকটার স্বাস্থ্য। তাহলে লগ্নে যখন রবি এসে বসবে তাহলে এই রবিটা স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ, তাহলে প্রথমে এটা বিচার করতে হবে। অবশ্যই মকর লগ্নে রবি স্বাস্থ্যের জন্য খারাপ, তাই না? তাহলে শরীর স্বাস্থ্য নিয়ে এই মানুষটার একটা চিন্তা থাকবে। তার সঙ্গে সঙ্গে লগ্নে রবি মানুষের লগ্ন থেকে আসবে তার ব্যক্তিত্ব। লগ্নে যখন রবি এসে বসলো তখন তার ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে। কিন্তু এই যে ব্যক্তিত্ব, পার্সোনালিটি,
সেইটাকে সে কি পজিটিভ ওয়েতে ইউজ করবে না নেগেটিভ ওয়েতে ইউজ করবে। তার মধ্যে এই যে ব্যক্তিত্ব, এটা কি অহংবোধে পরিণত হবে না তার ব্যক্তিত্বের দ্বারা মানুষ আকৃষ্ট হবে, পার্সোনালিটি প্লিজিং হবে না ডিমোরালাইজিং হবে, সেই প্রশ্নের উত্তর দেবে রবি কোন ভাবের অধিপতি। তাহলে রবি এখানে হচ্ছে অষ্টম ভাবের অধিপতি। তাহলে এই লোকটার মধ্যে ব্যক্তিত্ব থাকবে, কিন্তু ব্যক্তিত্ব থাকলেও তার যে গ্রহণযোগ্যতা, অ্যাকসেপ্টেন্স, পাবলিক রিলেশন, সেইটা কিন্তু খারাপ হবে, কারণ রবি অষ্টম ভাবের অধিপতি। বারংবার এই লোকটা ইগো তার শিকার হবে, ফলে এই মানুষটার কিন্তু ইগো প্রবলেম থাকবে, তার কারণে এর কাছের মানুষরা এর থেকে দূরে যাবে। হলো, এই লোকটার শারীরিক সামর্থ্য কেমন থাকবে। রবি জেনারেলি তেজ ইন্ডিকেট করে, তেজ, শক্তি, এনার্জি, এগুলোকে ইন্ডিকেট করে। তাহলে লগ্নে যখন রবি থাকছে, এর তেজ, শক্তি, এনার্জি, উত্তাপ, টেম্পারামেন্ট, একদম পারফেক্ট ওয়ার্ড ইউজ করেছি, টেম্পারামেন্ট, এটা হাই থাকবে। কিন্তু এই যে হাই টেম্পারামেন্ট, এইটা এর জন্য পজিটিভ না নেগেটিভ? সেটা নেগেটিভ, কারণ রবি নিজেই নেগেটিভ। রবি হচ্ছে পিতৃকারক গ্রহ, সে যখন লগ্নে এসে অবস্থান করলো তখন এর সঙ্গে বাবার রিলেশনশিপ ভালো থাকা উচিত। কিন্তু এই রবি কেমন রবি? এটা হচ্ছে অষ্টমপতি রবি। এই ক্ষেত্রে বাবার সঙ্গে রিলেশনশিপ যে খুব ভালো থাকবে সেটা নাও হতে পারে। এই নাও হতে পারে উত্তর কোথায় খুঁজবো? নক্ষত্রে গিয়ে খুঁজবো। নক্ষত্র অধিপতি কোথায় বসে রয়েছে সেটা আমরা পরের দিন করব। আমাদের মশলা জোগাড় হচ্ছে, আমরা প্রেডিকশন আস্তে আস্তে শিখবো, একটু সময় লাগবে, টাইম তো একটু লাগে আমাদের। তাহলে আমি কি বোঝাতে পারলাম যে আমাদের যে কেন হবে সেটা কিভাবে খুঁজবো? স্যার হ্যাঁ বললাম স্যার, বিষলগ্নে যে আপনি বললেন স্যার বলবান অশুভ, ওটা আমি ঠিকঠাক বুঝলাম না। বলবান আবার অশুভ হলে হ্যাঁ, ব্যাপারটা এটা আমি আগের দিনকে করেছিলাম। আমাদের এই ভুলটা বারংবার হয়, আমাদের অশুভ শুভ, সবল দুর্বল, এটাতে আমরা বারবার গন্ডগোল করি। মানে বলবান হলে তো স্যার শক্তিশালী, আবার অশুভ তো মানে খারাপ দিকটা বোঝায়। আপনার তাহলে পাড়ায় যে পাঁচু গুন্ডা আছে সে খুব শক্তিশালী, কিন্তু যখনই সে সুযোগ পায় তখন পাড়ার মহিলাদের দিকে একটু বিশ্রী করে তাকায়, তাহলে কি সেই পাঁচু গুন্ডার উপস্থিতি শুভ? তাহলে অশুভই হবে তাহলে। তাহলে অশুভ। শক্তিশালী কিন্তু অশুভ, বুঝতে পারলেন? আচ্ছা স্যার, এখানে এখানে বিষলগ্নের ক্ষেত্রে সে কোন পেয়েছে বলে কি শুভ নাকি? কোন পেলো কোথায়? মানে কেন্দ্র কেন্দ্র কোন হ্যাঁ, বলছে? কেন্দ্র অধিপতি হওয়ার জন্য তার শুভত্ব বৃদ্ধি পেয়েছে, আর এক্ষেত্রে মকরের ক্ষেত্রে দুস্থানপতি হওয়ার জন্য তার অশুভত্ব বৃদ্ধি অশুভত্ব বৃদ্ধি পেয়েছে। আচ্ছা তাহলে স্যার কন্যা লগ্নের যে ক্ষেত্রেও কোনো তো লগ্নের অশুভই ক্ষেত্রে হবে, কি? দ্বাদশ। অশুভ হবে। হ্যালো, এক সেকেন্ড। তাহলে স্ট্রং, উইক, বেনিফিশিয়াল, ম্যালিফিক। তাহলে এবার স্ট্রং এইটা হতে পারে, এবার এর মধ্যে উইক হচ্ছে গিয়ে দুটো হতে পারে, এর মধ্যে স্ট্রং ম্যালিফিক হতে পারে, উইক ম্যালিফিক হতে পারে, স্ট্রং বেনিফিশিয়াল হতে পারে, উইক বেনিফিশিয়াল হতে পারে। আপনার কর্কট লগ্ন, সপ্তমে বৃহস্পতি বসে আছে। কর্কট লগ্ন, সপ্তমে বৃহস্পতি। বৃহস্পতি আপনার জন্য নবমপতি, সে আপনার সপ্তমে তুঙ্গ হয়ে বসে আপনার লগ্নকে দেখছে। তাহলে একে আপনি স্ট্রং, তুঙ্গ না নিচস্থ, স্ট্রং বলবেন না উইক বলবেন? স্যার উইক, কিন্তু বকরি উইক হলে স্যার। তো স্ট্রং হবে নাকি? না, উইক, উইকটুকুই আমরা ধরি, বকরিতে আমরা যাচ্ছি না। আচ্ছা, এটা শুভ গ্রহ কিন্তু উইক। তাহলে এই কম্বিনেশনটাকে আমরা এই দলে ফেলবো, দুর্বল অথচ শুভ। হুম, ঠিক আছে? আপনার লগ্ন হচ্ছে তুলা, আপনার তুলা লগ্ন, সেই ক্ষেত্রে আপনার বৃহস্পতি বসে রয়েছে আপনার দশমে। তাহলে এই ক্ষেত্রে বৃহস্পতি তুলা লগ্নের জন্য সে কিন্তু ম্যালিফিক, কিন্তু সে স্ট্রং।
তাহলে এই ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে স্ট্রং ম্যালিফিকে পড়বে। বোঝা গেল? স্যার এই দশম ভাবের ক্ষতি হবে? না, দশম ভাবের ক্ষতি দশম হবে? ভাবের ক্ষতি হবে না, দশম ভাবের ক্ষতি হবে না। কিছু কিছু স্ট্রং জায়গায় ম্যালিফিক হয়ে যাচ্ছে। না, স্ট্রং ম্যালিফিক হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতি হবে এরকম ব্যাপার নয়। বৃহস্পতি সে অশুভ হিসেবে দশমে বসবে, তার মানে এই নয় যে দশম ভাবের পুরোপুরি ক্ষতি হবে। এবার চাকরি পাওয়াটাকে তো আমরা বলতে পারি না দশম ভাবের ক্ষতি, কিন্তু এই যোগে চাকরি হওয়ার সম্ভাবনা খুব বেশি। তুলা লগ্নের দশমে যদি বৃহস্পতি বসে চাকরি পাওয়ার যোগ আছে। হ্যাঁ, ষষ্ঠপতি দশমে। হ্যাঁ, কিন্তু চাকরি পেলেও এই বৃহস্পতিকে কিন্তু আমরা বেনিফিশিয়াল প্ল্যানেট বলবো না, কারণ বৃহস্পতি তুলা লগ্নের জন্য তৃতীয় পতি এবং ষষ্ঠপতি। ন্যাচারালি বেনিফিট, ন্যাচারালি বলতে মানে প্রাকৃতিক শুভ গ্রহ বৃহস্পতি, ভদ্রলোক। কিন্তু এই বৃহস্পতি ফাংশনাল ম্যালিফিক। এই বৃহস্পতি দশম ভাবে বসে, এখানে বৃহস্পতি দশম ভাবে বসে এর কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা নিয়ে আসবে। এর কর্মক্ষেত্রে হয়তো চাকরিটা পাবে, কিন্তু যখনই প্রমোশন হবে তখন বাধা, এগোতে গেলে বাধা, মানুষের দ্বারা ইউজড হওয়া, এই সমস্ত বিষয় দেখতে পাওয়া যাবে। মানসিক তৃপ্তির অভাব দেবে এই দশমের বৃহস্পতি। বুঝতে পারলেন? তাহলে স্যার মানে আমরা যে মানে বিচারগুলো করব সেক্ষেত্রে স্যার নরমাল সূত্রগুলো প্রথমে প্রয়োগ করে তারপর মানে এই দিকগুলো দেখবো। হ্যাঁ, আমরা তো বিচার করব আস্তে আস্তে, বিচার আমাদের ভুল ঠিক হবে, নিয়ে কোনো চাপ নেই, আস্তে আস্তে হবে। ঠিক আছে? আর আমাদের যে বিচার আমরা যেটা করব এখন, আমাদের বিচারে যদি ভুল হয় তা নিয়ে কোন রকম কোনো সংশয় নেই, ভুল হতেই পারে। আমরা যখন জ্যোতিষ শিখব তার 4টে ফেজ আমি এর আগে বলেছিলাম। প্রথম ফেজে হচ্ছে যা বলবো সব মিলে যাবে। এইটা হচ্ছে আমরা কিছু জানি না তার প্রমাণ, মানে আমরা আর কি জানি না, কিছুই জানি না, তাই জন্য আমাদের যা বলি সব মিলে যায়। এটা হচ্ছে ফার্স্ট ফেজ। এখানে আমাদের আগ্রহ সৃষ্টি হবে, এই সময় থেকে আমরা জ্যোতিষ শিখতে শুরু করব। সেকেন্ড ফেজে যখন আমরা আসব তখন হচ্ছে যা বলি কিছুই মেলে না, কনফিউশন, কি বলবো, কোন প্রেডিকশনটা মিলবে। তার মানে হচ্ছে গিয়ে আপনি জ্যোতিষে মুভ করা শুরু করেছেন, জ্যোতিষ শিক্ষা শুরু হয়েছে, প্রপার ওয়েতে অ্যাস্ট্রোলজি শেখা হচ্ছে, কিছু মিলছে না, যা প্রেডিকশন সব গন্ডগোল। এইটা হচ্ছে সেকেন্ড ফেজ। থার্ড ফেজ, যে ফেজে গিয়ে বেশিরভাগ আটকে যায়, এই ফেজে গিয়ে বেশ কিছু প্রেডিকশন মেলে। সেকেন্ড ফেজে মেলে না, কারণ হচ্ছে জ্ঞানের পরিধি বাড়ছে। ধরুন পঞ্চম ভাব বা ষষ্ঠ ভাবে থেকে বিচার করব শত্রু, ভাড়াটে, আইনি সমস্যা, মামা, মায়ের ভাই, মায়ের বোন, মাসি, এগুলো বিচার করব। সন্তানের মুখমণ্ডল বিচার করব, চাকরি পাবে কিনা, পরিশ্রম করবার ক্ষমতা, কম্পিটিটিভ এক্সামে নামবে কিনা, এত কিছু বিচার করব। আপনি কনফিউজড কোনটা বলবো আর কোনটা বলবো না। আপনার কাছে যত বেশি মেটেরিয়াল আসবে তত বেশি কনফিউশন বাড়বে। এর পরের স্টেজে আপনি চয়ন করতে শিখবেন, এই মেটেরিয়ালের মধ্য থেকে আপনি এক্স্যাক্ট কোন জিনিসটা আপনার বলতে হবে সেটা বার করতে শিখবেন। সেই ফেজটাতেই আমরা ম্যাক্সিমাম মানুষ বিলং করি। আর একটা ফেজ আছে, ফোর্থ ফেজ। এই ফেজটা হচ্ছে একটা ভয়ঙ্কর ফেজ। এই ফেজে আপনি যেটা বলবেন সেটাই অ্যাস্ট্রোলজি, মুখ থেকে যেটা বেরোবে, দরকার হলে গ্রহরা নিজেদের জায়গা পাল্টে নিয়ে বলবে যে ডেভিড বলেছে এটা হতেই হবে, মৌসুমী ম্যাডাম বলে দিয়েছে এটা আমাকে করেই দিতে হবে। দরকার হলে সেখানে উপগ্রহ প্লুটো, ইউরেনাস, নেপচুন এরাও আসবে, কিন্তু আপনার মুখ নিঃসৃত বাণী মিথ্যে হবে না। এই ফেজ, এটা হচ্ছে আলাদাই ফেজ, সেইখানে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম যেতে পারেন না। কেউ কেউ যেতে পারেন, আমরা সেই পর্যায়ে, আমরা বলবো না, আমি সেই পর্যায়ে যেতে পারিনি, কিন্তু আপনারা অবশ্যই যেতে পারেন। আপনাদের মধ্যে আপনারা এখন বিলং করছেন সেকেন্ড ফেজের প্রথম ভাগে। তার মানে এখন যা প্রেডিকশন করবেন আপনাদের মনে হবে যে কিছুই মিলছে না, কিছুই শিখিনি, স্যার শেখাচ্ছে না, আরো শিখতে হবে। এই ফেজটা হচ্ছে ইন্ডিকেট করে যে আপনারা শিখছেন, শেখা চলছে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, একটা কথা বলবো। হ্যাঁ বলুন।
হ্যাঁ বলছি স্যার যে প্রত্যেকটা ঘরে তো একটা ভাব আছে যে এই এই ঘরে থাকলে এই 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 হয়, হ্যাঁ কিন্তু আমরা কি সবগুলো তো আমরা সেগুলোকে বলার দরকার আছে? আমাদের যারা আমাদের কাছে আসছে তাদেরকে আমরা বলতে পারি তাদের কি কোশ্চেন আছে, সেই হিসাবে নিশ্চয়ই আমরা বলবো। হ্যাঁ, প্রথমবার দেখাবে, দেখিয়ে হচ্ছে কি আর চলে যাবে, আর আসবে না। আচ্ছা, মানে সেক্ষেত্রে যদি আমরা ওরকম বলি তাহলে আর আসবে না। না, আমাকে আপনাকে তাহলে এসে বলবে যে হ্যাঁ আপনি যখন বলবেন যে হুম, হ্যাঁ বলুন আপনার কি কি সমস্যা হয়েছে, তখন সে হচ্ছে গিয়ে বলবে আপনি তো অ্যাস্ট্রোলজার, আপনি বলুন আমার কি সমস্যা, কেন আমি এসেছি আপনার কাছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এবার আচ্ছা এরাই যখন খুব হাই প্রোফাইল অ্যাস্ট্রোলজারের কাছে যাবে, সেটা হুম আপনিও হতে পারেন, আপনি যখন খুব হাই প্রোফাইল হয়ে যাবেন, এরা হুম রিয়েলাইজ করবে বা এদের মধ্যে ব্যাপারটা আসবে যে এই মানুষটা সব জেনে বসে আছে, আমার কাছে কিছু লুকানো নেই। ওটা মানুষের অটোমেটিক সিস্টেম চেঞ্জ হয়ে যায়, তখন হুম আপনাকে এসে তার সমস্যাটা ওপেন করে দেবে। কিন্তু হুম, ইনিশিয়াল ফেজে আপনাকে তার সমস্যা বলবে না, আচ্ছা আচ্ছা আপনাকে দিয়ে প্রেডিকশন শুনে নেবে। আচ্ছা ক্লায়েন্ট খুব দুষ্টু। ঠিক আছে, ওকে তাহলে স্যার, আমরা থ্যাংক একটুখানি ইউ। আজকের মূল টপিকে চলে আসি। তাহলে রবি যদি আমার লগ্নে থাকে, ইন জেনারেল এর মধ্যে একাকিত্ব বোধ থাকবে। রবির প্রভাবে এই মানুষটা সবাইকে নিয়ে চলতে চাইবে, কিন্তু অ্যাজ এ লিডার, নট অ্যাজ এ পার্টনার। এ কিন্তু সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করবে না, বলবে চলো আমার সাথে, আমি তোমাদের নেতা। বুঝতে পারলেন? তার মধ্যে অটোমেটিক্যালি লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করবে। শারীরিক দিক থেকে একটু রুক্ষ সূক্ষ্ম চেহারা হবে, মুখমণ্ডলটা চওড়া প্রকৃতির হবে, মুখমণ্ডল দেখলে পরেই মনে হবে যে না, এই লোকটা একটু ভারিক্কি প্রকৃতির, এই লোকটার মধ্যে সেই ক্ষমতা আছে যে কিনা এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা এগোবো, তবে তার আগে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা চ্যাট বক্সে লিখে দিন। এরপরে এই লোকটার মধ্যে যে দায়িত্ববোধ, সবাইকে সিস্টেমে রাখতে হবে, আমি এক চুল নড়বো না, সকালবেলা ঘুম থেকে উঠবো, উঠে কাজ করব, কাজ করে আমাকে করতে হবে, আমার সুখ দুঃখ উত্তাপ সন্তাপ খুবই কম, মানুষের কি হলো না হলো আমার দায়িত্ব আছে। কিন্তু কোনো একটা ইভেন্ট হলে পরে আমার মধ্যে যে ইমোশন, তার প্রকাশ, সেইটা প্রকাশ করা যাবে না। এটা হচ্ছে রবির ক্যারেক্টার। রবির মধ্যে ইমোশনাল প্রকাশ নেই, রবির মধ্যে রিলেশনশিপের প্রতি অ্যাট্রাকশন যাই থাক, তার বহিঃপ্রকাশ খুবই কম। মানুষের মুড, তার যে ইম্প্যাক্ট, সেগুলো খুবই কম। কথা বলছেন, অন্যদিকে তাকিয়ে আছে, সব শুনছে কিন্তু অন্যদিকে তাকিয়ে আছে। রিপারকেশনের অভাব, সেই জিনিসটা হচ্ছে গিয়ে দেবে রবি। সবসময় একটা উচ্চ পদে থাকবার আকাঙ্ক্ষা, সেটা দেবে রবি। এই রবি যদি দুর্বল থাকে তাহলে সোশ্যাল ওয়ার্কের প্রতি অ্যাট্রাকশন এনে দেবে, মানুষের যত্ন করব কিন্তু ফ্রন্টে আসবো না। রবি যদি বলবান হয় তাহলে ফ্রন্টে আসবার টেন্ডেন্সি তৈরি করবে। রবি লগ্নে থাকলে পরে প্রচুর লজিক খুঁজবার চেষ্টা করবে এবং নিজের অস্তিত্ব প্রমাণ করবার একটা আগ্রহ, সেটা দেখতে পাওয়া যাবে। খুব যে মোটা সোটা ভারী হবে সেরকম নয়, কিন্তু শরীরের অস্থিগুলো প্রমিনেন্ট হবে। প্রমিনেন্ট বলতে হাড়গুলো যে চওড়া চওড়া স্ট্রং, সেটা বুঝতে পারবেন। রবি সাধারণত ঘাড়ের অংশ, স্কন্ধ, কোমর, এগুলোকে একটু ভারী করে। লগ্নে রবি থাকলে পরে যে চোখে খুব ভালো দেখবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু মানুষকে অ্যাট্রাক্ট করবার এবিলিটি, সেইটা এই মানুষটার মধ্যে থাকবে। এই জিনিসটা জেনারেলি দেখতে পাওয়া যায়। রবি যদি আমার দ্বিতীয় থাকে, আচ্ছা এখানে একটা জিনিস বলি, রবি যদি অশুভ অশুভ হয়ে আমার লগ্নে থাকে তাহলে ম্যাল প্র্যাকটিস করা, কুখ্যাতি হওয়া ইত্যাদি হওয়ার জায়গা থাকে। আর রবি লগ্নে থাকলে ইন জেনারেল মানুষটাকে আশেপাশের লোকজনরা চিনবে, এ একদম ঠিক কথা, যে লোকজনরা পরিচিতি ব্যাপারটা থাকবে। হসপিটালে যাওয়ার দরকার, ওই রবিওয়ালা লোকটা সে দৌড়ে নিয়ে যাবে, লগ্নে যার রবি আছে সে দৌড়ে নিয়ে যাবে। এ কিন্তু বিরাট স্বার্থপর নয়, কিন্তু ইগো আছে, ইগোর কোনো নরণচরণ নেই। আপনার কি হচ্ছে না হচ্ছে বা আপনি কি বলছেন না বলছেন সব শুনবে, কিন্তু কোনোভাবে
যদি ইগোতে আঘাত আসে তাহলে সে কিন্তু সেখান থেকে সরে যাবে। শরীরে রোগ প্রবণতা যে বিরাট থাকে তা নয়, কিন্তু শারীরিক সুস্থতা নিয়ে এদের মধ্যে একটা অ্যাংজাইটি থাকে। হ্যাঁ, ভালো নেই, কেমন এরা শরীরটা করছে, এই হচ্ছে সেই হচ্ছে। কোনো কোনো সময় এরা নিজেদেরকে ইগনোর করে। বেশ কিছু লোককে আপনারা দেখবেন লগ্নে রবি আছে, তারা কখনোই ডাক্তার দেখাবো না, আমি বিশাল সুস্থ, আমার কিছু হতেই পারে না, এদিকে বিরাট সুগার টুগার নিয়ে বসে আছে, কিন্তু কোনো ইম্প্যাক্ট নেই, আমি ডাক্তার দেখাবো না। এই মেন্টালিটি হচ্ছে গিয়ে রবি এনে দেয়। অন্যকে ডমিনেট করবার একটা টেন্ডেন্সি সেটা দেয়। অতিরব, উচ্চ ভাষা, সেটা দেওয়ার চেষ্টা করে লগ্নে রবি। রাশি অনুযায়ী ক্যারেক্টার চেঞ্জ হবে, সেটা অবস্থা বুঝে প্রেডিকশন করতে হবে। এই রবি যদি দ্বিতীয় অবস্থান করে, আচ্ছা, লগ্নে রবি বহু সময় পিতৃবিরোধী করে, বাবার সঙ্গে মতের অমিল। লগ্নে রবি থাকলে পরে দেখতে পাওয়া যেতে পারে যে বাবার থেকে দূরে থাকছে, বাবা সময় দিচ্ছে না, বাবার সঙ্গে ডিফারেন্স তৈরি হচ্ছে। আজকেই একটা কুণ্ডলী দেখলাম, তার লগ্নে রবি, এবং তার যখন 40 দিন বয়স তখন তার বাড়ির লোকরা, মানে বাবার বাড়ির লোকরা মাকে মারার চেষ্টা করে। সেই সময় মা চলে আসেন এবং সেই সময় থেকে তিনি একা, মানে সিঙ্গল মাদার হিসেবে করছেন। এবার এইখানে এই লগ্নে রবি, সেটা কিন্তু তাকে বাবার খুব ক্লোজ সেটা করেনি। যদিও রবি পিতৃকারক গ্রহ, তথাপি রবির টেন্ডেন্সি হচ্ছে আমি আলাদা থাকবো। এই টেন্ডেন্সিটাকে রিয়ালাইজ করবেন, রবির দিকে একবার তাকাবেন, তাকিয়ে দেখবেন যে রবি আপনাকে বলছে আমার দিকে তাকাস না, আমার কাছে আসা তো অনেক দূর, আমার দিকে তাকাসি না। তো এইটা হচ্ছে রবির ক্যারেক্টার, যে রবি যেখানে থাকে সেখানে একটা বিচ্ছিন্নতা ক্রিয়েট করবার চেষ্টা করে। তো এটা হলো রবি লগ্নে থাকার ফল। দ্বিতীয় রবি অর্থনৈতিক দিক থেকে কষ্ট সৃষ্টি করে। বাক্যের তীব্রতা, চোখের সমস্যা, কানের ক্ষেত্রে, শোনার ক্ষেত্রেও কিছু সমস্যা বয়স বাড়ার সাথে সাথে দেওয়ার চেষ্টা করে। মুখমণ্ডলে পীড়া, শুষ্কতা, ব্রণ, উচ্চ পদস্থ মানুষদের সঙ্গে যোগাযোগ, বড় বড় কথা, কথার গুরুত্ব, কথার দাম, এই সমস্ত জিনিস নিয়ে আসবার চেষ্টা করে। সম্পদ না থাকলেও জেনারেলি এদের কিন্তু পাওয়ার থাকে, এবং কনভিন্সিং পাওয়ার, ডমিনেশন, এই ব্যাপারগুলো ভীষণভাবে দেখতে পাওয়া যায়। খুব কমন রোগ সেটা হচ্ছে রিলেটিভ সার্কেল থেকে ডিফারেন্স তৈরি হয়ে যাওয়া। রিলেটিভরা এই মানুষগুলোকে অ্যাভয়েড করতে শুরু করে, ইগনোর করতে শুরু করে। ক্রমশ আত্মীয় পরিজনদের থেকে একটা দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় লগ্নে রবি থাকলে, দ্বিতীয় রবি থাকলে পরে। পয়সা কড়ি নিয়ে চিন্তা ভাবনা করে, কিন্তু পয়সা কড়ি যে রাখবো বা পয়সা কড়ি জমাবো, এই ব্যাপারটা এদের মধ্যে নেই। বহু ক্ষেত্রে আপনি দেখবেন যে মানুষের জন্য টাকা পয়সা খরচা করে দিয়ে বসে রয়েছে। কোনো কোনো সময় যদি রবির নক্ষত্র অধিপতি সে একাদশে থাকে বা নবমে থাকে, এইরকম কিছু পজিটিভ কম্বিনেশন থাকে, সেই ক্ষেত্রে তখন দেখতে পাওয়া যায় যে টাকা পয়সা জমিয়েছে বা এরকম কিছু করেছে। কিন্তু ইন জেনারেল এদের বাক্যে রূঢ়তা থাকে, কাঠিন্য দেখতে পাওয়া যায় বাক্যে। মুখমণ্ডলের মধ্যে একটা স্কোয়ার শেপ দেখতে পাবেন, নিচের দিকটা কোনো কোনো সময় ভারী। এরা খাওয়া দাওয়া করতে বেশ ভালোবাসে, মিথ্যে কথা বলে না, কিন্তু বাড়িয়ে কথা বলার একটা টেন্ডেন্সি থাকে। নিজের ক্ষমতার থেকে বেশি কথা বলবার একটা প্রবণতা সেটা অনেক সময় দেখতে পাওয়া যায়, কিন্তু মিথ্যে কথা বলা, মিথ্যে কথা এরা পছন্দ বিশেষ করে না। রবি আমাদের তৃতীয় চলে এলো। তৃতীয় রবি উপচয় স্থানে, এটা কিন্তু বেশ ভালো, অ্যাক্টিভিটি লেভেল হাই। ভাই বোনের সঙ্গে রিলেশনশিপ খারাপ, কিন্তু ভাই বোনের জন্য অনেক কিছু করে এরা, ভাই বোনকে দেখে, ভাই বোনকে ভালোবাসে, কিন্তু এই ব্যবহার খারাপ, কমিউনিকেশন স্কিলে গন্ডগোল, সবসময় লোককে ডমিনেট করতে চায়। এই ওদিকে যাবি, ভাইয়া পাত্তা দিল না, ভাই অন্য একটা কাণ্ড করে এলো। তার জন্য আস্তে আস্তে ভাই বোনের কাছে এই মানুষগুলো ইরিটেশনের কারণ হয়ে দাঁড়ায়। তৃতীয় রবি কমিউনিকেশন করায় বড় বড় লোকের সাথে, কিন্তু সেইগুলোর থেকে সুযোগ নেওয়া সেটা ভালো হয় না। তৃতীয় রবি হাতের লেখা খারাপ করে। তৃতীয় রবি উচ্চ বংশস্থ মানুষের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ করবার টেন্ডেন্সি তৈরি করে। কেন করে? কারণ হচ্ছে সপ্তমের নবম, সপ্তম হচ্ছে আমার বউ, নবম হচ্ছে বংশ।
সপ্তমের নবম হচ্ছে তৃতীয়, তাই তৃতীয় যখন রবি সেই ক্ষেত্রে উচ্চ বংশে সম্পর্ক হওয়ার সম্ভাবনা নির্দেশ করে। এরপরে আমরা চলে আসব চতুর্থে রবি। এইটাও খুব ভালো কম্বিনেশন নয়, এটা সুখের পক্ষে হানিকারক। কর্মক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স থাকে, পেশাগত ক্ষেত্রে মানসিক অতৃপ্তি, মায়ের সঙ্গে বা মায়ের থেকে একটা বিচ্ছিন্নতা, মতের অমিল, বাড়ি থেকে দূরে থাকবার টেন্ডেন্সি, এইগুলো দেখতে পাওয়া যায় চতুর্থে রবি থাকলে পরে। চতুর্থে রবি থাকলে পরে এদের হসপিটাল বা নার্সিং হোম এই সমস্তের সঙ্গে একটা যাতায়াত দেখতে পাওয়া যায়। পড়াশোনার ক্ষেত্রে এরা প্রথম দিকে খুব ভালো রেজাল্ট না করলেও পরবর্তীকালে এরা কিন্তু ভালো রেজাল্ট করে। এদের পারিবারিক সমস্যা সেইটা এডুকেশনে ভীষণভাবে প্রভাব বিস্তার করে। চতুর্থে রবি কোনো কোনো সময় হৃৎপিণ্ডের সমস্যা সেটাকেও ইন্ডিকেট করে। চতুর্থে রবি থাকা সুখের পক্ষে খুব ভালো নয়। রবি যদি পঞ্চমে থাকে জেনারেলি ক্রিয়েটিভ, কিন্তু সন্তানের সঙ্গে ডিস্টেন্স থাকবে। এই মানুষগুলোর প্রথম সন্তান এদের থেকে একটু দূরে থাকবার টেন্ডেন্সি রয়েছে। এখানে দেখতে পাওয়া যায় যার পঞ্চমে রবি রয়েছে তার বাচ্চা তারা একটু মা নেওয়াটা হতে চায়, মানে মায়ের প্রতি তাদের অ্যাট্রাকশন বেশি। বাবা অনেক কিছু করছে কিন্তু মায়ের সঙ্গে রিলেশনশিপ ক্লোজ, এটা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তবে এরা বেশ ক্রিয়েটিভ, এদের মধ্যে আইডিয়া থাকে, জনগণের কাছাকাছি এরা যেতে পারে, যদিও প্রকাশ করবার ক্ষেত্রে বাধা আসে। পঞ্চমে রবি একটা জিনিস বাড়ায় অনেক কিছু কমালেও, সেটা হচ্ছে ইমিউনিটি সিস্টেমটাকে স্ট্রং করে। এই মানুষগুলো কিন্তু চট করে রোগে পড়ে যায় না, রোগে পড়লে তো পড়ে, কিন্তু চট করে যে রোগে পড়ে যাবে তা কিন্তু কম হয়। লগ্নে রবিও ইমিউনিটি সিস্টেমটাকে বাড়াবার চেষ্টা করে। জেনারেলি লগ্নে রবিওয়ালা লোককে বলতে পারেন যে আপনার কোভিড হওয়ার সম্ভাবনা কম। পঞ্চমে রবি থাকলে পরেও সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। পঞ্চমে রবি প্রেমের ক্ষেত্রে সাংঘাতিক বাজে, প্রেম কিছুতেই দাঁড় করাতে দেবে না। এবং একটা জিনিস সেটা হচ্ছে কেন প্রেম করব, এই প্রশ্ন এই মানুষের মধ্যে বারবার আসবে। ওই মানুষটা কি আমার প্রেমের যোগ্য, আমি কি ওকে ভালোবাসতে পারি, এই ধরনের অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আলটিমেটলি এই লোকটাকে প্রেম করতে দেবে না। প্রেম কিন্তু এদের ক্ষেত্রে হবে না। যদি হয়ে যায়, যদি হয়, তাহলে সেই প্রেম কিন্তু মারাত্মক ডেডিকেটেড হতেই পারে। দেখা গেল লগ্নে শুক্র মঙ্গল বসে আছে, নবম থেকে রাহু দেখছে, হতেই পারে। বৃষ লগ্ন, লগ্নে শুক্র মঙ্গল এবং চন্দ্র বসে আছে, প্রেম করতেই পারে। কিন্তু এই পঞ্চমে রবি সেটাকে ডেডিকেটেড লাভ তৈরি করবে, মানে সেখানে কোনো ছ্যাঁচড়ামি নেই। ভালোবাসা মানে ভালোবাসার মতোই ভালোবাসা, যার মধ্যে পাপ নেই। ডমিনেশন আছে, ইগো আছে, বোঝে না কিভাবে ভালোবাসতে হয়, সব আছে, কিন্তু ভীষণ গভীর ভালোবাসা, মানে অন্তরের ভালোবাসা আছে। রবি যদি ষষ্ঠে থাকে মামা বাড়ির সঙ্গে একটা ডিফারেন্স তৈরি হতে চায়, আইনি সমস্যা জাতকের ক্ষেত্রে আসতে চেষ্টা করে, এবং আইনি সমস্যার কারণে বিখ্যাত হওয়া সেইটার একটা সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। ষড়রিপুর কারণে বিখ্যাত হয়েছিল ধনঞ্জয়, যার ফাঁসি হয়েছিল নাটা মল্লিকের হাতে। তো এটাও এক ধরনের খ্যাতি। তো এই ধরনের খ্যাতি রবির সঙ্গে দুস্থানের সম্পর্ক থাকলে পরে দেখতে পাওয়া যায়। রবি ষষ্ঠে থাকলে প্রতিরোধ ক্ষমতা এদের মধ্যে থাকে, এরা একটু প্রতিবাদী নেচারের হয়। এরা যে চাকুরি করে, চাকুরি করবার টেন্ডেন্সি বাড়ে, এরা খুব সিস্টেমেটিক হয়, এবং এই সিস্টেমেটিক হওয়ার সঙ্গে সঙ্গে এরা কিন্তু অতিরিক্ত দায়িত্ব পালন করতে বাধ্য হয়। এদের ওপরে লোড বেশি আসবেই, এবং এরা সেই দায়িত্ব এবং তার সঙ্গে অল্প ক্ষমতা, বিরাট ক্ষমতা কিন্তু নয়, অল্প ক্ষমতা নিয়ে জীবন কাটাবে। বিরাট ক্ষমতাশালী লোক একেবারেই সেটা নয়, অল্প স্বল্প ক্ষমতা এদের ক্ষেত্রে রয়েছে।
ষষ্ঠে রবি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে স্ট্রেংথ বাড়িয়ে দেয়, সরকারি চাকরির টেন্ডেন্সি সেটাও কিন্তু বাড়িয়ে দেয়। কোনো কোনো সময় ক্ষমতাশালী মানুষের সঙ্গে শত্রুতা দেখতে পাওয়া যায়, যে চেয়ারম্যান, কাউন্সিলর ইত্যাদি লোকের সঙ্গে এদের একটা ডিসপিউট তৈরি হয়ে রয়েছে। ষষ্ঠে রবি বাড়ির কারণে অশান্তি, গৃহগত কারণে অশান্তি সেটা ইন্ডিকেট করে। পিতৃ সুখের হানিকারক ষষ্ঠে রবি, চোখের সমস্যা ষষ্ঠে রবি, হজমের প্রবলেম ষষ্ঠে রবি, এই সমস্তগুলো দেয়। একই সঙ্গে সঙ্গে স্পাইনাল কর্ডের নিচের দিকে কিছু সমস্যা দিতে পারে, কোনো কোনো সময় হার্টের প্রবলেম সেটাও ইন্ডিকেট করে। তবে অবশ্যই চতুর্থ পঞ্চম এই সমস্ত ভাবগুলোকে পীড়িত হতে হবে। আমরা যখন মেডিকেল অ্যাস্ট্রোলজি পড়াবো তখন আমরা এটা দেখব। এবার আমরা চলে আসি সপ্তমে রবি। এটা একটা বিচ্ছিরি কম্বিনেশন। ইন জেনারেল সপ্তমে রবি বৈবাহিক সম্পর্ক নষ্ট করে, দাম্পত্য সুখ, স্বামী সুখ, প্রেম সুখ, পরকীয়া প্রেম সুখ সমস্তের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স তৈরি করে রেখে দেয় এই সপ্তম ভাবস্থ রবি। বিয়ে হতে গিয়েও হতে চায় না, এমন এমন কথা বলবে যে আরে ও কি আমার যোগ্য, এমন কিছু শর্ত দিয়ে দিল তাতে বিয়ে হচ্ছে না। বিয়ে বেশি বয়সে হওয়ার টেন্ডেন্সি সেটা দেয়। কিন্তু পজিটিভিটিও রয়েছে, কিছু পাওয়ারফুল লোকের সঙ্গে রিলেশনশিপ তৈরি করে দেয়। সপ্তমে রবি মানুষকে খ্যাতি সম্পন্ন করে। সপ্তমে রবি পার্টনারশিপ, স্ট্রং পার্টনারশিপ দেয়। কোনো কোনো সময় সপ্তমে রবি সে একদম ভয়ঙ্কর বাজে পার্টনারশিপ দেয়, পার্টনারশিপ দাঁড়ায় না, সেই জিনিসটাও কিন্তু সপ্তমে রবি ইন্ডিকেট করে। সপ্তমে যদি আপনার রবি অবস্থান করে সেই ক্ষেত্রে জেনারেলি এই মানুষগুলো পরিবেশ থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যায়। সপ্তমে রবি ব্যবসার ক্ষেত্রে কিছুটা স্ট্রেস নিয়ে আসার চেষ্টা করে, কারণ কমিউনিকেশন সেটা নষ্ট করে। ক্লায়েন্ট, কাস্টমার এদের সঙ্গে মিসবিহেভ এনে দেয়। এবার যদি লগ্ন খুব ভালো থাকে, একাদশ খুব ভালো থাকে, পঞ্চম ভালো থাকে, সেই ক্ষেত্রে মিসবিহেভ থাকা সত্ত্বেও মানুষ এদের কাছে আসতে বাধ্য হয়। যেমন আমাদের ক্যান্টনমেন্টে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের লোকটার বিহেভিয়ার খুব বাজে কিন্তু রান্নার কোয়ালিটি ভালো, তার জন্য মানুষজন কিন্তু ওর কাছে যায়। হ্যাঁ, তো এই জায়গাটা সপ্তমে রবি ইন্ডিকেট করে। যদি অপরাপর যোগ না থাকে সেই ক্ষেত্রে সপ্তমে রবি নিয়ে ব্যবসাপত্র না করাটাই বেটার, কারণ ক্লায়েন্ট, কাস্টমার এদের সঙ্গে মিসবিহেভ করবে। সপ্তমে রবি খ্যাতি দেবে, কিন্তু যদি অন্যান্য যোগ না থাকে সেই ক্ষেত্রে চাপ আছে। ধরুন একজন আমরা অ্যাস্ট্রোলজি করছি, আমাদের সপ্তমে রবি, এ হচ্ছে গিয়ে খ্যাতি দেবে, দিতেই পারে, কিন্তু পারফেক্ট প্রেডিকশন করবার জন্য কিছু আরো ভালো কম্বিনেশন দরকার আছে। ধরুন দ্বিতীয় রয়ে গেছে বৃহস্পতি এবং তার উপরে এইখান থেকে শনিদেব, তিনি দৃষ্টি দিয়ে বসে আছেন। শনিদেবের সঙ্গেই বুধ বসে আছে। ব্যাস, এবার এর মুখ দিয়ে যা বেরোচ্ছে মোটামুটি ঠিকঠাক বেরোচ্ছে। এ হচ্ছে গিয়ে সত্যি সত্যি কথা এর মুখ থেকে বেরোচ্ছে। আরো স্ট্রং হয়ে যাবে ঘটনাটা। এখানে আমি বসিয়ে দিলাম রাহুকে, আর এখানে আমি বসিয়ে দিলাম কেতুকে। ব্যাস, মারাত্মক লেভেলের ইনটিউশন পাওয়ার, ভীষণ নলেজ, অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ, মুখ থেকে যা বলছে সব মিলছে। এইবার ক্লায়েন্টের সঙ্গে ভালো ব্যবহার, খারাপ ব্যবহার, ক্লায়েন্ট লাইন দিয়েছে, যা বলবে তাই শুনবো, দুটো বাজে কথাও শুনবো, কোনো অসুবিধা নেই, শুনে চলে আসবো। রবি অষ্টমে, আয়ুর ক্ষেত্রে এটা একটু সমস্যাজনক। আয়ু স্বল্পায়ু করবার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। অষ্টম ভাবস্থ রবি হৃদরোগ, চোখের রোগ এইগুলোর প্রবণতা দেয়। বাক্যের কারণে মানুষের সঙ্গে অশান্তি, ঋণ গ্রহণ করবার পরে সেই ঋণের কারণে মানুষের কাছে পরিচিত হয়ে যাওয়া, এই ধরনের বিষয়গুলো দেয়। তার সঙ্গে সঙ্গে মলত্যাগ বা মূত্রনালী ইত্যাদি সংক্রান্ত কিছু সমস্যা সেটাও দিতে পারে অষ্টম ভাবস্থ রবি। কোনো
ক্ষমতাশালী মানুষের সঙ্গে অশান্তি, সেটাও দিতে পারে। পিতার থেকে বিচ্ছিন্নতা, অষ্টম ভাবস্থ রবি দিতেই পারে। মানসিক শান্তি তৃপ্তির অভাব, যৌন মিলনে অনিচ্ছা, এই সমস্ত বিষয়গুলো অষ্টম ভাবস্থ রবি দেয়। বাক্য খারাপ করবার চেষ্টা করে, বাক্যের মধ্যে রূঢ়তা নিয়ে আসে, সেগুলো হচ্ছে গিয়ে অষ্টম ভাবস্থ রবি দেয়। অষ্টম ভাবস্থ রবি গৃহগত উন্নতি ইন্ডিকেট করে এবং বাড়িতে প্রচুর জানলা দরজা থাকে অষ্টম ভাবে রবি থাকলে। রবি যদি নবমে থাকে, পিতার স্বাস্থ্যের পক্ষে হানিকারক, পিতৃ সুখের অভাব, উচ্চ বিদ্যার ক্ষেত্রে সমস্যা, ধর্মগুরু বা কোনো শিক্ষা গুরু, তার বিখ্যাত এমন কোনো মানুষ যিনি বেশ বিখ্যাত লোক, তাকে গুরু হিসেবে পাওয়ার সম্ভাবনা ইন্ডিকেট করে নবমে রবি। উচ্চ বিদ্যার কারণে বিদেশ যাত্রা, বাড়ির থেকে সেপারেশন, সেটা ইন্ডিকেট করে। প্রচুর লজিক মনের মধ্যে, চাকুরি ক্ষেত্রে কিছুটা সমস্যা, নিজের কারণে চাকুরি ক্ষেত্রে অশান্তি, ডিস্টারবেন্স ইত্যাদি ইত্যাদি সৃষ্টি হয় যদি নবমে রবি থাকে। এই রবি চলে গেল দশমে। দশমে রবিটা কিন্তু বেশ ভালো, খ্যাতি ব্যাপকভাবে এনে দেয়। আপনি যদি 20টা সেলিব্রিটি বার করেন, 20টার মধ্যে অন্তত 12-13টাকে পাবেন, 10টাকে তো পাবেনই যাদের 10th হাউসের সঙ্গে রবির ডিরেক্ট রিলেশনশিপ রয়েছে। খ্যাতি নিয়ে আসে, নাম যশ খ্যাতি প্রতিপত্তি বংশ ইত্যাদি সমস্ত দিকে দশম ভাবস্থ রবি বেটারমেন্ট এনে দেয়। কেবলমাত্র কর্মক্ষেত্রে এই মানুষগুলো একটু অশান্তিতে ভোগে। এদের অদ্ভুত একটা সমস্যা দেখতে পাওয়া যায়, এরা কর্মক্ষেত্রটাকে নিজের নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করে। যদি নিজে বস হতে পারলো তো খুব ভালো, যদি নিজে বস হতে পারলো না তখন কিন্তু এরা আস্তে আস্তে মানসিক অবসাদের মধ্যে ভুগতে শুরু করে। মেন্টাল অ্যাংজাইটি, স্ট্রেস, এই সমস্ত জিনিস এদেরকে গ্রাস করতে শুরু করে। সেইটা এই 10th হাউসে রবি থাকলে পরে হয়। কোনো না কোনো ভাবে এরা নিজেদের কর্মস্থানে 1 নম্বরে আসবার একটা চেষ্টা করে। শিক্ষা ক্ষেত্র এদের যথেষ্ট ভালো, মানুষের প্রতি এরা হেল্পফুল এবং যে কোনো না কোনো ভাবে সোশ্যাল ওয়ার্ক করে। এদের বাক্যে রাফনেস সেটাও থাকে, নমনীয়তা সেটাও থাকে, রিলেশনশিপ মানুষের সঙ্গে সেটাও ভালো এবং কোনো না কোনো ভাবে এরা ফোরফ্রন্টে চলেই আসে। একাদশে রবি সেটাও খুব ভালো, সাফল্যের হার বাড়ায় এবং নিজের সাফল্য, নিজের উন্নতি, তার কারণে আস্তে আস্তে এরা খ্যাতিমান হওয়ার চেষ্টা করে। একাদশে রবি সাকসেস বাড়ায় এবং সাফল্য ব্যাপারটা সেটা কিন্তু প্রকাশিত হয়, যে ওই মানুষটা সফল হয়েছে কেউ জানে না, নিজে জানে খালি, সেরকম নয়। মানুষটা কিন্তু সবার কাছে একটা পরিচিতি প্রাপ্ত হয়, পরিচিতি অর্জন করতে সমর্থ হয়। এরপরে হচ্ছে দ্বাদশে রবি, নিদ্রার পক্ষে ডিস্টার্ব ক্রিয়েটিং। দ্বাদশে রবি সুখের হানিকারক, পিতৃ সুখ বিশেষ করে তার হানিকারক, গৃহ থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রবণতা দ্বাদশে রবি, রাত্রিবেলা ঘুমের অভাব দ্বাদশে রবি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দ্বাদশে রবি থাকলে পরে দেখতে পাওয়া যায়। এইটা দ্বাদশে রবির একটা কমন সমস্যা। রবি আমাদের হলো, এইবার আমরা হচ্ছে গিয়ে চন্দ্রটা নিয়ে আসি, রবিকে আমরা দূর করে দিই। আচ্ছা, এই যে ডিসকাশনটা আমরা করলাম এটা কিন্তু পুরোটাই লজিক ওরিয়েন্টেড। আমার কিন্তু এর একটি কথাও মনে নেই, আপনাদেরকেও আমি বলবো যে এগুলো মুখস্থ করবেন না, কেন হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ভাববেন। দ্বাদশে রবি অনেক ক্ষেত্রে ভাড়াটে সমস্যা ইন্ডিকেট করে, বাড়িওয়ালা ভাড়াটে এদের মধ্যে মানসিকতার অমিল, সেই ব্যাপারটা ইন্ডিকেট করে দ্বাদশে রবি। এই ব্যাপার এটা আর কি খেয়াল রাখতে হবে এবং এই বিষয়গুলো কেন হচ্ছে সেইটাই আমরা মাথায় রাখবো। আমাদের কিন্তু কি হচ্ছে এটা বারবার ভাবার দরকার নেই, কারণ আপনি মাথায় রাখতে পারবেন না। হ্যাঁ, দশম ভাবে রবি সে হচ্ছে দিকবলি হয়। এই দিকবলির ব্যাপারটা হচ্ছে অবস্থানগত কারণে স্ট্রেংথ পাওয়া। যে কোনো গ্রহ তাদের তো একটা
স্থিতিশীলতা রয়েছে। দশমের রবি মানে হচ্ছে সে মধ্য গগনে দুপুর 12টার দিকে যাচ্ছে। তাহলে যখন দুপুর 12টার দিকে রবি যাচ্ছে তখন তার স্ট্রেংথ, তার উত্তাপ, দগ্ধ করার ক্ষমতা সেটা হচ্ছে সবচেয়ে বেশি। এই কারণে আমরা দশম ভাবস্থ রবিকে বলবো দিকবলি হচ্ছে। তো আমাদের লগ্নটা হচ্ছে পূর্ব দিক, তাহলে পশ্চিম দিক আমাদের সপ্তম ভাব। শনি পশ্চিম দিকের অধিপতি গ্রহ হিসেবে আমরা শনিকে ধরি। তাহলে পশ্চিম দিকে অর্থাৎ সপ্তম ভাবে সেখানে শনিকে আমরা দিকবলি ধরি। তো এই হচ্ছে কি আর কি ব্যাপার, এই কনসেপ্টের উপরে বেস করে এই দিকবল ব্যাপারটাকে নেওয়া হয়। তো 10th হাউসে রবি দিকবলি হয়, একদম ঠিক। স্যার রবি তো বেশিরভাগ ভাবেই খারাপ ফল দেয়। রবি বেশিরভাগ ভাবেই শূন্যতা সৃষ্টি করে, তার মানে এই নয় যে রবি বেশিরভাগ ভাবে খারাপ ফল দেয়। মানে ওর যে সাধারণ কোয়ালিটি স্যার ওই ভাবটা সেটাকে শূন্য করে, সেই জায়গাটাকে ড্রাই করবার চেষ্টা করে। এবার রবি ভালো ফল দেয় যখন, তখন আমরা অনেকটাই আর্ন করি। জেনারেলি রবির দশায় বিয়ে হতে চায় না, বিয়ে আটকে যায়। হ্যাঁ, এই সমস্ত ব্যাপারগুলো রবি হচ্ছে গিয়ে সিম্পলি বিচ্ছিন্নতা কারক গ্রহ। হ্যাঁ, রবি আপনাকে খ্যাতি দেবে, যশ দেবে, রবি আপনাকে প্রেম দেবেন। রবি বলবে তুই খেটে মর, সকালে ওঠ, রাত্রিবেলা অস্ত যা, ঘুমা, সারা দিন সবাইকে আলো দে, কিন্তু কাউকে তুই কাছে নিতে পারবি না, কাছে নিলেই সে জ্বলে যাবে। এবার বুঝতে পারলেন তো? এই কনসেপ্ট গুলো মাথায় রেখে প্রেডিকশন করে দিন, প্রেডিকশন ধাক্কা ধাক মিলবে। ঠিক আছে, একটু এগোই। হ্যাঁ স্যার, আমাদের সময় হয়ে এসছে, আমরা চন্দ্রটা করে আজকে বন্ধ করব, পরের দিন আমরা বাকিটা করব। আচ্ছা, এবার হচ্ছে আমার মুন। মুন একটা ভালো প্ল্যানেট। চন্দ্র ইন্ডিকেট করে সেন্সিটিভিটি, চন্দ্র ইন্ডিকেট করে নমনীয়তা, চন্দ্র ইন্ডিকেট করে কমিউনিকেশন, চন্দ্র ইন্ডিকেট করে মাতৃসুখ, মায়ের সাথে রিলেশনশিপের ঘনিষ্ঠতা নির্দেশ করে চন্দ্র। চন্দ্র ইন্ডিকেট করে মনের মধ্যে কতটা কমনীয়তা রয়েছে, চন্দ্র ইন্ডিকেট করে মানসিক অনুভূতি, তার মধ্যে হিংসা, আত্মচিন্তা, ঈর্ষা সব আছে। নমনীয় হওয়ার জন্য তার মধ্যে কিন্তু উগ্রতা কম। তাহলে যদি কারোর লগ্নে চন্দ্র থাকে সেই মানুষটা সেন্সিটিভ, সেই মানুষটা সংবেদনশীল, ছোট্ট ছোট্ট ঘটনায় সে কষ্ট পায়, সে রিয়্যাক্ট করতে পারে। এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, রিয়্যাক্ট করতে পারে। রিয়্যাক্ট করতে পারার জন্য তো পরিবেশ দরকার। আপনার আশেপাশের লোক যদি সব স্ট্রং থাকে তাহলে সেই মানুষটা কিন্তু রিয়্যাক্ট করতে পারবে না, বলে ফটো ফটো ফটো। কিন্তু বাড়ির লোকগুলো যারা এদেরকে নিয়ে ভাবে তাদের কাছে কিন্তু এদের রিঅ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায়। এরা কিন্তু একটু প্যাম্পার্ড চাইল্ড হওয়ার চেষ্টা করে, এদের মধ্যে একটু আদর খাওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়। লগ্নে চন্দ্র থাকলে পরে এরা একটু সুখী জীবন পছন্দ করে, কষ্ট খুব বেশি সহ্য করতে পারে না। এরা সাজগোজ করতে ভালোবাসে, এরা মানুষের সঙ্গে মিশতে ভালোবাসে এবং মানুষের সঙ্গে মিশবে সেই মানুষদের সঙ্গে যারা একে একটু ভালো বলবে। না হলে কিন্তু এরা এরা কষ্ট সহ্য করতে পারে না, এরা প্রতিবাদ প্রতিরোধ এরা সহ্য করতে পারে না। এরা মানুষ হিসেবে যথেষ্ট ভালো, কিন্তু নিজের জায়গাটা এদের কাছে বেশ সেন্সিটিভ। চন্দ্র লগ্নে থাকলে একটু রোগ প্রবণতা দেখতে পাওয়া যায়। রোগ প্রবণতা বা স্পর্শ কাতরতা, ছোট ছোট জিনিসে রিয়্যাক্ট করা। রিয়্যাক্ট মানে হচ্ছে কি শারীরিক দিক থেকে রিয়্যাক্ট, মানে সর্দি লাগছে, কাশি হচ্ছে, কালকে গলা ব্যথা, পরশু পিঠে ব্যথা, পরিশ্রমের কাজ করতে পারছে না, পায়ে ব্যথা করছে, অনেক হেঁটে ফেলেছি, এই সমস্ত বিষয়গুলো এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এদের সোশ্যাল রেসপন্সিবিলিটি সেটাও দেখতে পাওয়া যায়, কিন্তু সোশ্যাল রেসপন্সিবিলিটি করতে গিয়ে খুব যে পরিশ্রম করবে সেটা এরা নিতে পারে না, নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা দেখতে পাওয়া যায়। এই চন্দ্রই দ্বিতীয় চলে আসে যদি,
ও এরা খুব মাতৃপ্রিয় হয়, এদের মায়ের প্রয়োজনীয়তা ভীষণ বেশি, মাকে চাই। চন্দ্র যদি দ্বিতীয় চলে আসে সেই ক্ষেত্রে কথাবার্তা খুব সুন্দর হয়, এদের নাক, চোখ, মুখ, ঠোঁট এগুলো খুব প্রমিনেন্ট হয়। আর খুব যে বড় সড়ো নাক হয়, চোয়ালটা খুব রাফ টাফ সেরকম নয়। চন্দ্র দ্বিতীয় আসলে এই চোখের নিচের দিকগুলো খুব প্রমিনেন্ট হয়, এরা গুড লুকিং হয়, অ্যাট্রাকটিভ। লগ্নে চন্দ্র খুব অ্যাট্রাকটিভ হয়, এদের যে হাবভাব সেগুলো খুব মানুষকে আকর্ষণ করে, ভালো লাগে এদের সঙ্গে কথা বলতে। তো এই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাই চন্দ্র যখন এই দ্বিতীয় অবস্থান করে। চন্দ্রে দ্বিতীয় অবস্থান করলে রিলেটিভসদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায় সেই মানুষগুলো, কথাবার্তার মধ্যে নমনীয়তা আসে, আস্তে কথা বলতে চায়, কিন্তু কথা একটু বেশি বলবার টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যায়, নিজেকে বাক্যের মাধ্যমে প্রমিনেন্ট করে তুলবার টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যায়। অর্থনৈতিক দিক থেকে এই মানুষগুলো কিন্তু বেশ ভালো রকম পয়সার অধিকারী হতে পারে, এদের টাকা জমাবার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়, এরা কিন্তু খুব খরচ টরচ করে না, এবং এই যে টাকাটা রাখে এরা উল্টো পাল্টাও খরচা করতে চায় না। চন্দ্র পীড়িত না হলে, চন্দ্র খুব সহজে পীড়িত হয়, চন্দ্র যদি পীড়িত না হয় সেই ক্ষেত্রে এরা কিন্তু উল্টো পাল্টা খরচা করতে চায় না, টাকা পয়সা থাকে। চন্দ্র যদি তৃতীয় থাকে এটা ভালো কম্বিনেশন, চন্দ্র তৃতীয় অ্যাক্টিভ, হাতের লেখা খুব সুন্দর, ছবি আঁকার টেন্ডেন্সি, বাজানোর টেন্ডেন্সি, আর্টিস্টিক বা বিশেষ করে হাত নিয়ে এটা খুব ভালো থাকে। চন্দ্র তৃতীয় থাকলে হাতগুলো খুব সুন্দর হয় এবং জেনারেলি সৌভাগ্যবান হতে দেখতে পাওয়া যায়। এরা যথেষ্ট প্যাম্পার্ড হয়, কমিউনিকেশন ভালো থাকে, মানুষের ভালোবাসা পায়, মানুষের সঙ্গে যোগাযোগ রাখে, ব্যবসায়িক বুদ্ধি দেখতে পাওয়া যায় এবং এদের গুড কমিউনিকেশন স্কিল এটা ব্যবসার ক্ষেত্রে অন্যতম একটা মূলধন হয়। কোন কোন সময় বাবার এরা খুব কাছের হতে দেখতে পাওয়া যায়। চতুর্থে চন্দ্র ভালো কম্বিনেশন, কিন্তু একটা সূত্র আছে, ভাবের কারক গ্রহ ভাবে থাকলে ভাবের হানি ঘটায়। চন্দ্র হচ্ছে চতুর্থ ভাবের কারক গ্রহ, সে যখন চতুর্থে থাকে কোনো না কোনো কারণে গৃহ সুখ, মাতৃ সুখ ইত্যাদি থেকে বঞ্চিত করার চেষ্টা করে, বাড়িতে ড্যাম্প আসতে চায়, বাড়িতে একটা ড্যাম্প দেওয়ার এরা টেন্ডেন্সি নিয়ে থাকে চন্দ্র, একটা ঠান্ডা লাগার সম্ভাবনা, গলায় ব্যথা, বুকে শ্লেষ্মা জমে যাওয়া, এই সমস্ত বিষয় দেখতে পাওয়া যায়। তবে এরা পড়াশোনায় ভালো হয়, এদের মধ্যে কনসেন্ট্রেশন লেভেল থাকে এবং ক্রিয়েটিভ হয়। চতুর্থে চন্দ্র এরা কিন্তু ক্রিয়েটিভ হয়, শিক্ষার কারণে পরিচিতি লাভ করে, দিদিমণি বা টিচার এদের প্রিয় হয় এরা। পঞ্চমে চন্দ্র ভীষণ ক্রিয়েটিভ, সেন্সিটিভ, তার সঙ্গে সঙ্গে নরম মানসিকতা যুক্ত এবং এরা কোনো বাধা অতিক্রম করতে সহজে পারে না, মানে কোনো একটা প্রতিবন্ধকতা আসলে পরে সেটাকে যে ওভারকাম করবে সেই ওভারকাম করার এবিলিটির একটা অভাব দেখতে পাওয়া যায়। ভীষণ ক্রিয়েটিভ, মায়ের উপর ডিপেন্ডেন্ট মানুষ হয়ে থাকে এরা, এদের সন্তান ভাগ্য সেটাও ভালো, প্রথম সন্তানের ক্ষেত্রে কিছু কমপ্লিকেশন দেখতে পাওয়া যায় এবং বাচ্চাকে নিয়ে এরা ভীষণ সেন্সিটিভ থাকে, বাচ্চার কি হলো, বাচ্চার কি হবে, বাচ্চা হবে, এই সমস্ত বিষয় নিয়ে। আর একটা ভালো কোয়ালিটি আছে এদের মধ্যে, এরা কিন্তু ভীষণ ভীষণ ভালো প্রেমিকা হতে পারে, ভীষণ ভালো প্রেমিক অথবা ভীষণ ভালো প্রেমিকা এরা কিন্তু হয়। ডোরা ডোরা আজকে খুব উত্তেজিত হয়ে পড়েছে। তো এরা ভালো প্রেমিক হয়ে থাকে। পড়াশোনার ক্ষেত্রে এরা বেশ হিংসুটে টাইপের। হিংসুটে কিরকম, যে ও আমারটা করে ফেললো, ও করে ফেলেছে আমাকে করতে হবে, খাতা ওকে দেব না, এই সমস্ত ব্যাপার কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় যখন পঞ্চমে চন্দ্র। ষষ্ঠে চন্দ্র, এক সেকেন্ড।
ষষ্ঠে চন্দ্র, ষষ্ঠে চন্দ্রটা বিশেষ ভালো নয়। ষষ্ঠে চন্দ্র এটা কিন্তু বেশ খারাপই একটা কম্বিনেশন। প্রথম জিনিস হচ্ছে কন্টিনিউয়াস পেটের প্রবলেম, কমন রোগ, কন্টিনিউয়াস পেটের প্রবলেম, হজম করতে পারছে না। ষষ্ঠে চন্দ্র মানসিক দুর্বলতা, ষষ্ঠে চন্দ্র ডিপ্রেশন, ষষ্ঠে চন্দ্র অ্যাংজাইটি, ষষ্ঠে চন্দ্র মামা বাড়ির সঙ্গে দূরত্ব, ষষ্ঠে চন্দ্র প্রাপ্তি থেকে বঞ্চনা, ষষ্ঠে চন্দ্র আইনি সমস্যার কারণে ভীতি, ষষ্ঠে চন্দ্র ইন্ডিকেট করে ফোবিয়া, ভয়, কোনো না কোনো বিষয় থেকে ভয়ের সম্ভাবনা, ষষ্ঠে চন্দ্র সহজেই আইনি সমস্যার মধ্যে জড়িয়ে যাওয়া। চন্দ্রের মতো সেন্সিটিভ গ্রহ 6, 8, 12-তে না থাকাটাই উচিত। ভাড়াটে সমস্যা এই সমস্ত ইন্ডিকেট করে, এবং মনের কারণে সমস্যা, মনের রোগ, এটাও কিন্তু ষষ্ঠে চন্দ্র দিয়ে থাকে। সপ্তমে চন্দ্র ভালো কম্বিনেশন, প্রেম ট্রেম করে বিয়ে হতে পারে, বিয়ের পরে মানসিক বৃদ্ধি পায়, বিবাহিত জীবন বেশ স্মুথ ভাবে চালাবার চেষ্টা করে, যদিও ছোটখাটো অশান্তি সেটা কমন ভাবে দেখতে পাওয়া যায়। সপ্তমে চন্দ্র হাজবেন্ড ওয়াইফের মধ্যে সমস্যা দিনের বেলা আছে, রাত্রিবেলা মিটিয়ে নিচ্ছে, রাত্রিবেলা অশান্তি, দিনের বেলা মিটিয়ে নিয়েছে, এইরকম ব্যাপারগুলো দেখতে পাওয়া যায়। অষ্টমে চন্দ্র গুড ইনটিউশন পাওয়ার দেয়, কিন্তু সাংসারিক সুখের জন্য ক্ষতিকারক। মায়ের স্বাস্থ্যহানি, মায়ের কারণে উৎকণ্ঠা, এইগুলো আসে। প্রাপ্তি থেকে বঞ্চনা সেটা ইন্ডিকেট করে অষ্টমে চন্দ্র। কিন্তু ইনটিউশন পাওয়ার, তন্ত্রবোধ, এইগুলোকে বাড়িয়ে দেয় এই চন্দ্র। অষ্টমে চন্দ্র এও কিন্তু ডিপ্রেশন নিয়ে আসে, অ্যাংজাইটি বাড়ায়, স্ট্রেস, টেনশন, হরমোনাল ইমব্যালেন্স, সন্তানকে নিয়ে সমস্যা, এই সমস্ত জিনিস আনে। কোনো না কোনো জিনিস নিয়ে এরা একটু মানসিকভাবে চিন্তিত থাকতে পছন্দ করে, স্যাটিসফ্যাকশনের অভাব দেয়। নবমে চন্দ্র বেশ ভালো কম্বিনেশন, রাশিটা যদি ভালো হয় চন্দ্র খুব ভালো ডেভেলপমেন্ট দেয়, কিন্তু চন্দ্র যদি পীড়িত হয় সেই ক্ষেত্রে সেই ডেভেলপমেন্ট স্থায়ী হয় না, ডেভেলপমেন্ট এলে পরেও প্রবলেম হয়। বাবার দিক থেকে নানা রকম সমস্যা আসতে থাকে, বাবার ইনকাম কমে যাচ্ছে, বাবা স্ট্রেসের মধ্যে পড়ছে, এই সমস্ত বিষয়গুলো দেখতে পাওয়া যায়। পীড়িত চন্দ্র নবমে টিচারের দ্বারা বঞ্চিত হওয়া, অপদস্থ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই চন্দ্র যদি রাহুর দ্বারা পীড়িত হয়ে নবমে অবস্থান করে সেই ক্ষেত্রে বিশেষ করে মহিলাদের মধ্যে এটা আসে, আর টিচারের দ্বারা ফিজিক্যালি অ্যাবিউজড হওয়ার একটা ব্যাপার সেটা দেখতে পাওয়া যায়। এটা খুব ভালো কম্বিনেশন নয়। জাতক দীক্ষা নেয়, উচ্চ শিক্ষার প্রতি আগ্রহ থাকে, স্পিরিচুয়াল সেন্স জাতকের ভীষণ বৃদ্ধি পায়। দশমে চন্দ্র কর্মক্ষেত্রে রেসপন্সিবল, কর্মক্ষেত্রে সবার সঙ্গে যোগাযোগ খুব ভালো, তারই সঙ্গে সঙ্গে ছোট ছোট প্রবলেমে ভীষণ ইরিটেট হয়ে পড়বে। দশমে চন্দ্র চাকরি প্রাপ্তির সম্ভাবনাকে বাড়ায়, কিন্তু কর্মক্ষেত্রে যে স্ট্রেস সেইটা সেই মানুষগুলো নিতে পারে না। কর্মক্ষেত্রে এদের কিছু কিছু ডিস্টারবেন্স দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় বাবার স্বাস্থ্য নিয়ে অ্যাংজাইটি, সেটাও এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। দশমে চন্দ্র মায়ের শরীর স্বাস্থ্য সেটা নিয়েও অ্যাংজাইটি ইন্ডিকেট করে। একাদশে চন্দ্র আয় উন্নতির পক্ষে বেশ ভালো যদি অপীড়িত অবস্থায় থাকে, পীড়িত হলে পরে আয় উন্নতির ক্ষেত্রে এটা কিন্তু সমস্যা সৃষ্টি করে। একাদশে চন্দ্র জ্ঞান বৃদ্ধি করে, সাফল্য ত্বরান্বিত করে, চটপট সাফল্য আসবার সম্ভাবনা থাকে। রোগ মুক্তির ক্ষেত্রে একাদশে চন্দ্র ভালো, ভালো ডাক্তার, ভালো নার্স, ভালো হসপিটাল এই সমস্ত পাওয়া যায়, আয় উন্নতি ভালোই হয়। ম্যারিড লাইফে একাদশে চন্দ্র ভালো ফল দেয়, কিন্তু স্ত্রীর শরীরে কিছু গাইনো ইস্যুস নিয়ে আসবার চেষ্টা করে। এই একাদশে চন্দ্র
কিন্তু দ্বাদশে যখন চন্দ্র যায় তখন মানসিক দিক থেকে একটা অ্যাংজাইটি, উৎকণ্ঠা ইত্যাদি এনে দেয়। তার সঙ্গে সঙ্গে নিজের অবস্থায় এই জাতক কিন্তু তৃপ্ত থাকতে পারে না। আরেকটা জিনিস সমস্যা হয়, সেটা হচ্ছে নিজের যে মানসিক চাহিদা, ইচ্ছা, পরিবেশ যেটা এই জাতক চাইছে সেটা সে কখনোই এক্সপ্রেস করতে পারে না। ফলে এদের গৃহে ছোটখাটো অশান্তি দেখতে পাওয়া যায়। বাইরে যে প্রতিবাদ করা দরকার ছিল সেটা বাড়িতে এসে করে ফেলে। বাইরে যে রাগ সঞ্চিত হয় সেটা বাড়ির মধ্যে প্রকাশিত হয়। এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে এই জাতকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে মোটামুটি 12টা রাশিতে রবি আর চন্দ্র আমরা আলোচনা করলাম। এর পরের দিন আমরা নক্ষত্র নিয়ে সামান্য বিচারধারা শিখব। তার সঙ্গে মঙ্গল 12টা রাশিতে থাকলে কেমন হয় সেটা আলোচনা করব, এবং কর্কট থেকে মেষ পর্যন্ত যে ডিসকাশন আমাদের চলছিল সেটাও আমরা কমপ্লিট করব। তাহলে আজকে যেহেতু রাত হয়ে গেছে, আমরা আর বিশেষ প্রশ্ন উত্তর পর্যায়ে যাচ্ছি না। দুটো প্রশ্ন আছে, খালি সেই দুটোকে একটুখানি সলভ করার চেষ্টা করি। স্যার যেভাবে বোঝাচ্ছেন প্রশ্ন থাকলো না, থ্যাংক ইউ। কেকনা ম্যাডাম লিখেছেন সান ইন লিব্রা অ্যাজ অ্যাট 8th হাউস রেজাল্ট। তাহলে মীন লগ্নের ক্ষেত্রে অষ্টমে যদি রবি থাকে, তুলাতে যদি রবি থাকে, এটা ষষ্ঠপতি অষ্টমে গিয়ে অবস্থান করছে। এটা চাকরি প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি করে, কিন্তু প্রতিরোধ ক্ষমতা সেটা কমায়। এটাকে ওয়ান কাইন্ড অফ বিপরীত রাজযোগ বলা যেতে পারে। জাতক স্লো বাট স্টেডি একটা নাম যশ তৈরি করতে পারে, কিন্তু জাতকের মধ্যে ডিপ্রাইভড হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। একটাই কোশ্চেন রয়েছে, তো আর কোশ্চেন নেই। তাহলে আজকের মতো আমরা এখানেই ইতি করছি। হ্যালো, হ্যাঁ হ্যালো। হ্যাঁ স্যার, বলছি কে কার মিত্র আর কে কার শত্রু ওটা আরেকবার বলে দিবেন। এটা আমি আগের দিনকে মনে হয় করিয়েছিলাম না? হ্যাঁ বলেছিলেন স্যার, কোনো কারণে মিসিং হয়ে গেছে। না, ওইটা একটু ভিডিওটা আপনি একবার দেখুন, দেখবার পরে তারপরে হচ্ছে গিয়ে আমি পরের দিন বলে দেবো। ঠিক আছে, ঠিক আছে। এইবার যেটা হচ্ছে গিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা, কালকে কিন্তু আমাদের সেমিনার রয়েছে। সেমিনারটা ইম্পর্টেন্ট, এবং আপনাদেরকে এই সেমিনারে আসতে হবে ফ্রন্টে। পাওয়ার পয়েন্ট থাকলে ভালো, পাওয়ার পয়েন্ট না থাকলেও চলবে, বাট আপনাদের যে 5টা ব্যাচ রয়েছেন, তো 5টা ব্যাচের থেকে অন্তত 10 জনকে ফ্রন্টে আসা উচিত। তার থেকে বেশি আসুন, কোনো অসুবিধা নেই। 5 থেকে 10 মিনিটের স্পিচ দিন। আমি চাইবো আপনারা প্রত্যেকেই স্পিচ দিন, কোনো মানে সংশয় ইয়ে না রেখে। যারা একদম নতুন এসছেন তাদের ঠিক আছে, তাদের করতে হবে না, কিন্তু যারা অন্তত মাস 3 ধরে পড়াশোনা করছেন তাদের কিন্তু একটু এগিয়ে আসা দরকার আছে। কারণ জ্যোতিষ শাস্ত্রটা হচ্ছে এক্সপ্রেসিভ সাবজেক্ট। তো কালকে হচ্ছে গিয়ে আমার কাছে তো কারা বক্তব্য রাখবেন কোনো লিস্ট বা কিছুই নেই। তো সেই ক্ষেত্রে আমরা কালকে ওইটা আপনারা যারা থাকবেন প্রত্যেকেই থাকুন, তারা হচ্ছে গিয়ে আপনারা কারা কারা স্পিচ দেবেন একটু পাঠিয়ে দেবেন। কালকে আমাদের প্রোগ্রামটা হবে 7:30 থেকে, 7:30 না সরি ভুল বললাম, 8টা থেকে। কালকে 8টা থেকে আমাদের প্রোগ্রামটা হবে। তাহলে আজকে আমরা এখানে ইতি করি। হ্যাঁ, আজকে ভিডিওটা আজকে আপলোড করে দিচ্ছি, এক্ষুনি করে দিচ্ছি।